ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন যোগেন্দ্রনাথ গুপ্তর কলমে সূচিপত্রের গল্পের নিবেদন, গ্রাম বাংলার ডাকাতের মহিম ডাকাত। আজকের গল্প শুরু করার আগে বলবো, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু তবুও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তাহলে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আর অবশ্যই গল্প ভালো লাগলে লাইক, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় ভাস্বতী, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প, যোগেন্দ্রনাথ গুপ্তর কলমে মহিম ডাকাত, প্রথম পর্ব। আমি তোমাদের কাছে আমার জীবনের যে কাহিনী বলছি সেটা প্রায় 200 বছর আগেকার কথা। না, আমার জন্মের সন্তারিখ ঠিক মনে নেই, তবে 1852 সাল হবে বলেই মনে হয়। আর আমাদের সময় গ্রামে ইংরেজি স্কুল ছিল না, আর আমরা গ্রামের পাঠশালাতেই পড়তাম। মনের সুখে মাঠে মাঠে খেলে বেড়াতাম, আর পুকুরে বা নদীর জলে সাঁতরে কতই না আনন্দ পেতাম। সেকালে গাছে চড়া ছিল একটা আমোদজনক ব্যাপার, আর যে গাছে চড়তে না পারত তাকে কেই বা মানুষ বলে গণ্য করত। আমার বাবা ছিলেন না, আমি আমার মায়ের একমাত্র সন্তান। বাবা সেকালের বেশ বড় তালুকদার ছিলেন, অনেক জমি জমা ছিল। বাস্তু ভিটার প্রজাও আমাদের নেহাত কম ছিল না। প্রকাণ্ড বাড়ি, সেকেলে চক মিলানো দালান। বাড়ির দক্ষিণে মস্ত বড় একটা দিঘি। আম, কাঁঠাল, সুপুরি, নারকেল গাছের তো অভাবই ছিল না। আমাদের গ্রামের প্রান্ত দিয়ে যে নদীটা বয়ে যেত তার নাম মধুমতি, আর মধুমতির জল মধুরী মতো ছিল মিষ্টি। পাঠশালায় পড়ুয়াদের মধ্যে আমার সঙ্গে যাদের ভাব ছিল তাদের অনেকের কথাই আজ আর তেমন করে মনে নেই, তবে দু একজনের কথা এখনো অবশ্য মনে আছে। একজনের নাম ছিল জাবরালি। জাবরালির বাবা ছিল হামিদ। হামিদ গ্রামেরই একজন বর্ধিষ্ণু চাষি ছিল, আর তার মতো সাধু মানুষ আজও আমি দেখেছি বলে তো মনে হয় না। হামিদকে আমরা মামু বলে ডাকতাম। তার কাছে আমাদের অনেক চাষ জমি ছিল। সে চাষ করে উৎপন্ন শস্যের অর্ধেক আমাদের দিত। যতদিন হামিদ বেঁচে ছিল, নির্ধারিত সময়ে সে ক্ষেতের ফসল সমানভাবে ভাগ করে মাকে এনে বুঝিয়ে দিয়ে বলতো, আগে দিদি ঠাকরান, ঠিক হয়েছে তো। মা কিন্তু তাকে কোনোদিনও একটি কথাও বলতেন না, কেবলই হাসতেন। হামিদের ওপর এমনই ছিল তার অগাধ বিশ্বাস। আর জাবরালি, সে আমার জন্য কোচর ভরে ক্ষেতের শসা, ফুটি, আমের দিনে আম, গাছ থেকে ভালো মিষ্টি আম পেড়ে এনে আমাকে উপহার দিত। হ্যাঁ, আরও এক বন্ধু ছিল, নিতাই। সে ছিল জাতিতে জেলে। তার নৌকোতে চড়ে কতদিন যে নদীতে বেরিয়েছি সে কথা মনে হলে এখনো কত আনন্দই হয় আমার। আচ্ছা, তাহলে এখন অন্য কথা শোনো। আমার মা চেয়েছিলেন আমাকে মানুষ করে তুলতে, তাই তিনি স্থির করলেন যে আমাকে ঢাকা শহরে রেখে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দিয়ে লেখাপড়া শেখাবেন। আমাদের গ্রামের একজন ভদ্রলোক ঢাকা শহরে ওকালতি করতেন। তিনি আমাদের পরিবারের বিশেষ হিতৈষী ব্যক্তি ছিলেন। তার নাম ছিল কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি গ্রাম্য সুবাদে আমাদের জ্যাঠামশাই হতেন। কৈলাসবাবু সেকেলে ঢাকা শহরে বিশেষ প্রতিপত্তিশালী উকিল ছিলেন।
যেমন তার আয় ছিল তেমনি তার বাড়িতে সদাব্রত ছিল। তখন তো ছাত্রদের থাকবার জন্য আজকালকার দিনের মতো এত হোস্টেল মেস এসব তো কিছু ছিল না। শহরের বর্ধিষ্ণু অধিবাসীরাই নিজ নিজ গৃহে ছাত্রদের থাকবার আর খাবার ব্যবস্থা করে দিতেন। নিজের পুত্র পরিবারের মতোই আদর যত্ন করতেন, কোনরূপ প্রভেদই রাখতেন না। একবার বন্দ্যোপাধ্যায় মশাই পুজোর ছুটিতে দেশে আসলে মা বললেন, বলছিলাম মানে নিখিলকে আপনার ওখানে রেখে আমি পড়াতে চাই। কৈলাসবাবু হেসে বললেন, বেশ কথা মা, বেশ কথা। কত অপরিচিত ভদ্রলোকের ছেলেরাই তো থাকে, আর তোমার ছেলে থাকবে না? তা তুমি নিখিলকে ছেড়ে একা থাকতে পারবে তো? জানেন তো সবই, আমার নিখিল ছাড়া আর কেই বা আছে এই সংসারে। তবে বাড়ি বসিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করলে তো চলবে না। মানুষ না হলে যা কিছু তিনি এত কষ্ট করে রেখে গেছেন তাই বা থাকবে কি করে? আমি নিখিলকে আপনার হাতে সঁপে দিচ্ছি, আপনি তাকে আপনার ছেলের মতোই মানুষ করবেন। হ্যাঁ, তা বেশ, কিন্তু এবার তুমি আমার সঙ্গে গিয়ে কিছুদিন থেকে এলে ওর মনও বেশ ভালো থাকবে, সব গুছিয়ে দিয়েও আসবে। মা সেখান থেকে আসবার সময় আমাকে বললেন, হ্যাঁ রে নিখিল, তুই জ্যাঠামশাইকে প্রণাম করলি না? আমি লজ্জিত হয়ে বন্দ্যোপাধ্যায় মশাইকে প্রণাম করলাম। তিনি আমাকে আদরে বুকে জড়িয়ে ধরে বললেন, আহা আহ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মায়ের মনের বাসনা পূর্ণ করো। মানুষ হও, মস্ত মানুষ হও। পুজোর পরে আদালত খুললে বন্দ্যোপাধ্যায় মশাই একটা বড় বজরায় চড়ে দলবল সহ ঢাকা রওনা হলেন, আর আমিও চললাম মায়ের সঙ্গে একটা মাঝারি পাঞ্ছিতে। সঙ্গে চলল আমাদের পুরনো ভৃত্য রামসদয়, একজন দাসী আর প্রৌঢ়া একজন আত্মীয়া মায়ের রান্নাবান্নার তত্ত্বাবধান করতে। তখনকার দিনের কর্তারা স্টিমার চলা শুরু হলেও নৌকায় করে স্বাধীনভাবে চলাফেরা করাই পছন্দ করতেন। পথে কোনো হাটের কাছে নৌকো ভিড়িয়ে টাটকা মাছ, দুধ, তরিতরকারি এসব কিনতেন, তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর আবারও নৌকো ছাড়তেন। ৫-৭খানা নৌকো একসঙ্গে চলত, আর প্রত্যেক নৌকোতেই লাঠিয়াল সর্দাররা থাকত, কেননা সে সময় জলপথে প্রায় ডাকাতি হতো। আমাদের বাড়ি ছিল পদ্মার দক্ষিণ পারে, কাজেই আমাদের বাড়ি থেকে নৌকোয় ঢাকা আসতে সময় সময় ৩-৪ দিনও লাগত। যদি আশ্বিন বা কার্তিক মাসে ঝড় দেখা দিত তবে অনেক সময় বড় নদী বা পদ্মা পাড়ি দেওয়া সম্ভব হতো না, নৌকা নোঙর করা থাকত। আমাদের গ্রামের বিদ্যালঙ্কার মশাই শুভ দিনক্ষণ দেখে আমাদের যাত্রার সময় নির্দেশ করে দিলে পর আমরা সেই নির্দিষ্ট শুভ দিনেই নৌকায় উঠলাম। আমার মনে তখন নতুন শহর দেখব বলে আনন্দের অবধি ছিল না। তখন আমার বয়স 10 বছর হবে। গ্রাম ছেড়ে বিদেশে কখনো কোথাও কোনোদিন যাইনি। বড়জোর 4-5 মাইল দূরের আত্মীয় স্বজনের বাড়ি গেছি। আমাদের বাড়ির পাশের নদীকে আমরা নদী বললেও ভিন্ন অঞ্চলের লোকেরা বলতো মধুমতির খাল। বাস্তবিকই নদী চওড়া ছিল কোথাও মাত্র 100 হাত, কোথাও 200 বা 300 হাত। নদীর দুই পারে কয়েক মাইল গেলেই ধু ধু করে মাঠ, আর মাঠের মধ্যে লোকজনের কোনো বসত বাড়ি নেই। অবশ্য অতি দূরে দূরে 2-1খানা বাড়িঘর দেখা যায় বটে, আর দেখা যায় মাঝে মাঝে 2-1টা করে হাট। আমার মাও কোনোদিন ঘরের বাইরে হননি। তীর্থধর্ম অপেক্ষা তিনি আমাকে মানুষ করে তোলবার কথাই সর্বদা ভাবতেন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমাদের নৌকাতেও ভৃত্য ব্যতীত একজন প্রহরী ছিল। গ্রামের লোকেরা তাকে সকলেই শ্রদ্ধা করত। তার নাম ছিল মনাই সর্দার। সে এক সময় ডাকাতি করত। মনাই সর্দারকে আমরা, মানে গ্রামের ছেলেমেয়েরা, মনাই দাদা বলে ডাকতাম। আর এই মনাই দাদাই আমাদের পাহারাদার হয়ে আমাদের সঙ্গেই চলল। মনাই সর্দারের বয়স হয়েছিল 50-এর ওপর। মাথায় কাঁচা পাকা বাবরি চুল, তেল চকচক করছে। গায়ে একটা ছোট মলিন হাতাকাটা জামা, মস্ত একজোড়া গোঁফ, যেন দুর্গা প্রতিমার অসুরের মতো। গায়ের রং মিশমিশে কালো,
তার বাঁ হাতে একটা সোনার তাবিজ, গলায় মোটা রুদ্রাক্ষের মালা, আর কপালে সর্বদাই রক্তচন্দনের বড় ফোঁটা থাকত। তার হাত পা লোহার মতো শক্ত। সর্বদা সঙ্গে থাকত লম্বা বাঁশের একটা লাঠি। সে যখন পুজোর সময় মণ্ডপে দাঁড়িয়ে মাথার ওপর দিয়ে বনবন শব্দে লাঠি ঘুরিয়ে প্রতিপক্ষের ওপর হাড়েড়েড়ে করে লাফিয়ে পড়ত, তখন আমরা ছোটরা ভয়ে জড়সড় হয়ে ঘরের কোণে গিয়ে লোকাতাম। মাও যেমন তাকে ডাকতেন মনাই দাদা, আমরাও তেমনি তাকে ডাকতাম মনাই দাদা। সে ছিল সকলেরই দাদা। দুপুরের পর গ্রাম থেকে আমাদের নৌকো ছেড়েছিল। আগে আগে চলছে জ্যাঠামশায়ের বিরাট বজরা। আমাদের মাঝারি পাঞ্ছিখানা তারই পিছু পিছু চলছে। ক্রমে গ্রামখানা, আমাদের বাড়ির দালানের তেতলার ছোট চিলেকোঠাটাও অদৃশ্য হয়ে গেল। আমার গ্রাম ছেড়ে আসতে মন যে কেমন না করছিল তা কিন্তু নয়, তবে মা সঙ্গে যাচ্ছেন তাই কোনো ভয় বা আশঙ্কা না, আমার কোনোটাই ছিল না। আমাদের 4-5 জনের জন্য এই নৌকো বেশ বড়ই ছিল, সব রকমের সুবিধাও ছিল তাতে। নৌকোতে মাঝি ছিল আমাদের 6 জন। একজন হাল ধরেছিল, আর 4 জন দাঁড় টানত, আর বাকি একজন তাদের রান্নাবান্না করত। তাদের বিকট চেহারাগুলো দেখলেই ভয় হয়। লোকগুলো কোনো কথা না বলেই নিজের মনে দাঁড় টানছিল। মনাই দাদা 2-1 বার ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও যখন দেখল ওরা তাকে বড় একটা আমল দেয় না, তখন নিজে নিজেই গান গাইতে শুরু করেছিল। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ে আয়ে, শ্যামা মা। গানে আর যে কি কথা ছিল তা বোঝে কার সাধ্য। আমরা কে বলি শ্যামামা শ্যামামা এটাই শুনতে পাচ্ছিলাম। বড় বজরাতে প্রায় 20 জন মাঝি ছিল, আর সঙ্গে ছিল ছোট্ট একটা ডিঙি নৌকো। ডিঙিতে রান্নাবান্নার সাজ সরঞ্জাম আর চাকর বাকর সবই থাকত। সেকেলে পাচক ঠাকুরের ব্যবস্থা তেমন ছিল না, বাড়ির মেয়েরাই রাখতেন, কিংবা আশ্রিত লোকেরা বা ছাত্ররা তারাই পালা করে রাখত। কৈলাস বারুজ্য মশাইয়ের স্ত্রী জীবিত ছিলেন না। তার 2 ভগ্নী ভগ্নীপতি তারাই ঢাকার বাড়িতে থাকতেন বলে তারাই সংসারের সব খুঁটিনাটি ব্যাপার দেখতেন। কথা ছিল সন্ধ্যের আগেই কাজিয়াচর নামক ভয়সংকুল স্থানটা উত্তীর্ণ হয়ে যাব। মাধবদী গ্রামের বর্ধিষ্ণু তালুকদার আর আমাদের জ্যাঠামশায়ের মক্কেল পরমানন্দ ঘোষের বাড়িতে আমরা রাতটা কাটাবো। সেই মর্মেই আগে লোকের মারফত পত্র দিয়ে তাকে সংবাদও দিয়েছিলেন। পরমানন্দবাবুও এতে যার পর নাই সন্তুষ্ট হয়েই পত্র দিয়েছিলেন যে মাধবদী হাটের কাছে তার লোকজন আর বরকন্দাজরা সবাই উপস্থিত থাকবে, কেননা জায়গাটা বড় একটা সুবিধার নয়। আর কাজিয়ার চর সে তো বিখ্যাত ডাকাতির জায়গা। বছরে 5-7 বার করে সেখানে ডাকাতি হয়। থানা দারোগা অনেক রকম ফন্দি করেও ডাকাত ধরতে পারেনি। আমি বেলা পড়ে আসলে নৌকোর ছাদে গিয়ে বসলাম। ছেলেবেলায় যা যা দেখা যায় তাই তো ভালো লাগে। মাঠের পর মাঠ ধানে ভরা, আকাশ যেন গ্রাম ছুঁয়ে দাঁড়িয়ে আছে। নদীর বুক দিয়ে ছোট ছোট নৌকো যাচ্ছে, আর মধুমতি এখানে বেশ চওড়া হয়ে এসেছে। এখান থেকে 1 দুপুর নৌকো বয়ে গেলেই বড় নদীতে পড়ব। মধুমতি এখন আর সোজাভাবে প্রবাহিত নয়, কেবলই একে বেঁকে চলেছে। নদীর পার দিয়ে মাঝে মাঝে লোকজনরা চলাফেরা করছে। মনাই সর্দার এদিক ওদিক লক্ষ্য রেখেই চলছিল। সে সামনের দিকে লক্ষ্য করে দেখল বড় বজরাখানা আর দেখা যাচ্ছে না। তখনই মাঝিকে জিজ্ঞাসা করল, আরে ওই বড় বাবুর বজরা কোথায় গেল রে? যে দীর্ঘ কৃষ্ণকায় মাঝি হাল ধরেছিল এইবার সে কথা বলল, নজর রাখতে পারিনি। হ্যাঁ, সে কি রে? তাই তো, এ তো বড় মুশকিল হলো। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছিল। আকাশের ঈশান কোণে কালো মেঘ জড়ো হয়েছে। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝোড়ো হাওয়া খুব বেগেই বইছিল।
নৌকা হঠাৎই মধুমতির বাঁক থেকে একটা খালের ভেতর প্রবেশ করল এবং ভাটার টানে অতি বেগে চলতে লাগল। আমি ভয়ে মনাই সর্দারের কোল ঘেঁষে গিয়ে বসলাম। মা ভেতর থেকে ডাকলেন, মনাই দাদা। বেটারা তো বড় ধোকা দিল দেখছি মা ঠাকুরন। আরে মাঝি, এটা কোন খালে এলে? মনাই বজ্র গম্ভীর স্বরে বলল। মাঝি কিন্তু কোনো কথা বলল না। একটা বাঘ ঘুরিয়েই নৌকোটাকে একটা ঘাটের কাছে নিয়ে আসলো। ঘাটের পাশে জঙ্গল, বট গাছ, গাব গাছ আর বাঁশবন ঘিরে অন্ধকারের জায়গাটাকে আরও গভীর জমাট অন্ধকার করে রেখেছে। মনাই সর্দার আমাকে কোলে করে নৌকোর ছাদ থেকে লাফিয়ে নিচের পাটাতনের ওপর পড়ল। তারপরই আমাকে মায়ের দিকে ঠেলে দিয়ে লাঠি নিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। তারপরই মাঝিদেরকে বলল, এই নৌকা ঘুরাইলে, নইলে বেটাদের মাথার খুলি ভাঙবো। কথাটা বলেই হাড়ে রেড়ে করে বেগে লাঠি ঘোরাতে লাগলো। রামসদয় মায়ের কাছেই ছিল। আমি ভয়ে কেমন যেন একটা হয়ে গেলাম। মনে হচ্ছিল মা আছেন তো, আমার তাহলে ভয় কিসের? দেখতে দেখতেই সেই অন্ধকারের মধ্যে দিয়ে গাছের আড়াল থেকে বিকট আকারের একদল লোক নৌকোর কাছেই আসতে লাগলো। আমি দেখলাম তাদের প্রত্যেকের মুখেই কালি মাখা আর গা তেল চুকচুকে। প্রত্যেকের মাথাতেই বাবরি চুল, চোখ দুটো রক্ত জবার মতোই রাঙা, আর সকলেই গাঁট্টা গোট্টা জোয়ান। ততক্ষণে মনাই দাদা দাড়িদের দুজনকে জখম করে ফেলেছিল। সে পাগলেরই মতো বোবো করে লাঠি ঘোরাচ্ছিল আর জয় মা কালী, জয় মা কালী বলে প্রচন্ড চিৎকার করছিল। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় জয় মা কালী, মা কালী, জয় মা কালী। হঠাৎই পিছন থেকে কার যেন লাঠির ঘায়ে মনাই দাদা ঝপাং করে খালের কিনারায় জলের মধ্যে পড়ে গেল। জয় মা কালী, জয় মা। এমন সময় একজন দীর্ঘকায় গৌরবর্ণ প্রৌঢ় বলিষ্ঠ ব্যক্তি নৌকার মধ্যে আসলো। তখন ডাকাতেরা মশাল জ্বালিয়েছিল। আমি হতভম্বের মতো হয়ে দেখলাম ওই লোকটার গলায় পৈতা, সোনার হার, দুই বাহুতেই সোনার তাবিজ, হাতে সোনার বালা, পরনে ধবধবে জরির পার দেওয়া ঢাকাই ধুতি, কাঁধের একপাশে একখানি শাল। নাক, মুখ, চোখ দেখলে তাকে তো সম্ভ্রান্ত ঘরের লোক বলেই মনে হয়। এর মাথাতেও বাবরি চুল, কপালে রক্তচন্দনের ফোঁটা। লোকটা বাঁ হাতটা একটু উঁচু করে তোলা মাত্রই সব গন্ডগোল একেবারে থেমে গেল। তারপরই সে ধীরে ধীরে আমার মা যেখানে আমাকে বুকে করে ভয়ে থরথর করে কাঁপছিলেন সেখানে এসে মাথা নত করে প্রণাম করে বলল, মা ঠাকুরন, উঠুন, একবার আমার বাড়িতে পায়ের ধুলো দিতে হবে যে মা। মা যেন জ্ঞান ফিরে পেলেন। তিনি জোর গলাতেই বললেন, আমি যাব ডাকাতের বাড়ি। মনাই দাদা, লোকটাকে। মনাই? হ্যাঁ। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই লোকটা বজ্রের মতো গম্ভীর স্বরে বলল, মনাই? সে খালের জলে স্নান করছে মা ঠাকুরন, এক লাঠিতেই সে ঘায়েল। দেখুন মা ঠাকুরন, আপনার কোনো ক্ষতি করব না। মা যখন বলেছি তখন মায়ের মতোই ভক্তি করে আপনাকে নিয়ে যাব। ওরে পালকি তোল। তুমি কে? মা কম্পিত কণ্ঠে বললেন, নাম নাম নাই বা শুনলেন? তবু আমার নাম মহিম। মহিম 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 ডাকাত, ভদ্রঘরের কুলাঙ্গার। মা কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরেই বললেন। মহিম ডাকাত হেসে উঠে বলল, হ্যাঁ, নিন, এইবার ছেলেকে নিয়ে পালকিতে উঠুন। আপনার সঙ্গের লোকদের ব্যবস্থার জন্য ভাববেন না। লড়েছিল বটে মনাই বেটা, বেইমান। একথা বলেই দাঁতে দাঁতে ঘষে বলল, ওরে পালকি নিয়ে আয় নৌকোর কাছে। মা আমাকে বুকে জড়িয়ে ধরে মূর্ছিতা হয়ে পড়লেন। বড় বজরার মধ্যে
কৈলাস বারুজ্যে মশাই তাকিয়ায় ঠেস দিয়ে অর্ধশায়িত অবস্থায় আরামের সঙ্গে গড়গড়ার নল টানতে টানতে মক্কেলের মোকদ্দমার সব কাগজপত্র দেখছিলেন, আর মাঝে মাঝেই চোখ তুলে অন্যমনস্কভাবে নদীর দিকে তাকাচ্ছিলেন। নদীর জল ছলছল কলকল শব্দে ছুটে চলেছে। সঙ্গে একজন মুহুরি পাশে বসে কাছারি খুললে কোন কোন মোকদ্দমার তারিখ আগে বা পরে তা একে একে বলে দিচ্ছিলেন। একে অনুকূল স্রোত, তার উপর 20 জন দাঁড়ির দ্বারক্ষেপণে নৌকোখানা অতি দ্রুত চলছিল। বজরার ছইয়ের ওপর বসে সর্দাররা জটলা করছিল, আর ডিঙি নৌকোতে যারা ছিল তারা রান্না আর গল্প দুই করছিল। কোথায় কোন মাঠে ডাকাতি হয়েছিল, কোন সর্দার কিরকম বাহাদুরি করে একজন ডাকাতের সর্দারকে ঘায়েল করেছিল, এইসব কথাই হচ্ছিল। সন্ধ্যা হয়ে আসলো। আকাশের গায়ে মেঘ দেখা দিল। সেই ঝোড়ো হাওয়াতে বজরাখানাও অতিবেগে মধুমতি নদীর বুক দিয়ে ছুটে চলেছে। এই নৌকার মাঝিদের মধ্যে সকলেই বারুজ্য মশায়ের বিশ্বাসভাজন। তারা কয়েক বছর যাবতই তাকে ঢাকা নিয়ে আসত, কাজেই তিনি এদেরকেই বিশ্বাসী মনে করে বরাবর এদের নৌকোতেই যাতায়াত করতেন। হ্যাঁ, বাস্তবিকই এরা বিশ্বাসী ছিল। বড় মাঝির বা বজরার অধিকারীর নাম ছিল চৈতন্য। দীর্ঘকায়, বলিষ্ঠ ও ছিপছিপে রোগা রকমের লোকটি, তবে তার বয়স 60-এর উপরেই হয়েছিল। চৈতন্যের পিতামহ ছিল বিখ্যাত ডাকাত মজনুসার দলেরই একজন। চৈতন্যের বাবাও ডাকাতি করত। শুধু চৈতন্যই ডাকাতি করত না, সে ছিল ভিন্ন প্রকৃতির। আর মাঝি হিসেবে তার খুবই নাম ছিল। পদ্মা নদীতে আর মেঘনায় পাড়ি জমাতে তার মতো দক্ষ মাঝি বড় একটা দেখা যেত না। যে ঝড় তুফানে পদ্মা ও মেঘনার উত্তাল তরঙ্গের মধ্যে কেউই নৌকা ধরতে সাহস করত না, সেই সময়েও নির্বিঘ্নে পাড়ি দিত চৈতন্য। চৈতন্য মাঝি হাল থেকে পিছনের দিকে বড় একটা নজর দিতে পারত না, তবু সে মাঝে মাঝেই দাঁড়িদের জিজ্ঞাসা করেছে, আরে ছোট পানসি আর কত দূর? কিন্তু কেউই সেদিকে খেয়াল করেনি। স্রোতের টানে আর বাতাসের জোরে বড় বজরা যখন অতি বেগে ছুটে চলছিল, তখন চৈতন্য অন্য একজনের হাতে হাল দিয়ে বারুজ্য মশাইয়ের কাছে এসে বলল, আগে কর্তা, ও ছোট পানসি তো দেখা যায় না। কৈলাসবাবু ভীত ও চকিত হয়ে বললেন, হ্যাঁ, আরে কি বলিস রে চৈতন্য? আজ্ঞে ঠিক কথাই কইছি। তারপর চৈতন্য বলল, কর্তা, সর্দারদের একটু সাবধান কইরা দেন। মাধবদী যাইতে এখনো 4 দণ্ড লাগব। কাইজার সরার সামনে দিয়াই তো যাইতে হইব। কৈলাসবাবু ডাকলেন, এ রঘুয়া, রঘুয়া। রঘুয়া সর্দার এসে বলল, আগে জি মহারাজ। রঘুয়ার কণ্ঠ থেকে যে স্বর বার হলো, তাতে ঠিক যেন ভাঙা হাড়ির মধ্যে কেউ কথা বলছে বলেই মনে হলো। এই রঘুয়া লোকটি দেখতে ভীষণই কালো, একটা চোখ নেই, এক কথায় কানা, মাথায় বড় বড় ঝাঁকড়া চুল, লম্বা টিকি, দৈর্ঘ্যে প্রায় 5-6 ফুট লম্বা, বয়স 40-এর কাছাকাছি, খুবই বলিষ্ঠ। সে বাঙালি নয়, 10 বছর যাবৎ এই বাড়িতেই আছে। লোকটি বিশ্বাসী। নেশাভান একটু একটু করলেও রঘুয়া অতি সুনিপুণ লাঠিয়াল, এবং তলোয়ার চালাতেও তার মতো ওই অঞ্চলে আর একজনও ছিল না। কৈলাসবাবু চৈতন্য যেমন যেমন বলেছিল, রঘুয়াকে একে একে সব কথাই বললেন, এবং বললেন যে পিছনের পাঞ্চিখানা নজরে পড়ছে না। তারপর বললেন, শোন রঘুয়া, আমরা ভেবেছিলাম সন্ধ্যার আগেই কাজিয়ার চর ছাড়াতে পারব, কিন্তু চৈতন্য বলে সে নাকি এখনো 4 দণ্ডের রাস্তা। তোরা সব দিকে নজর রাখ। ও হ্যাঁ, আর ছয়ের ওপর থেকে হাঁক দে পানসির সর্দার মনাইকে। রঘুয়া মনিবের কথাই বলল, হুজুর, কাজিয়ার চরের আগে দিঘির পাড়ের হাটে নৌকা রাখলে হয়। কেন রে রঘুয়া? আগে ওই চরে প্রতিরোজই ডাকাতি হচ্ছে, হাটে ভয় কম। কৈলাসবাবু চৈতন্যের দিকে তাকিয়ে বললেন, চৈতন্য কি বলিস? চৈতন্য গর্বের সঙ্গেই বলল, আজ্ঞা, চৈতন্যের যে কথা সেই কাজ।
রাইত সাইড দণ্ডের মধ্যে মাধবদী যাইব। রঘু ভাই, তোমরা সবাই খবরদারি থাইকো। চৈতন্য একথা বলেই তার মাঝি মোল্লাদের হাঁক দিয়ে বলল, আরে জোরে চালাও ভাই, জোরে চালাও, মার দাঁড় জোরে, হেইয়ো হেইয়ো। নৌকো আবারও নক্ষত্র বেগে ছুটে চলল। রঘুয়া বজরার ছোঁয়ের ওপর উঠে হাঁক দিল, আরে রে 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 রে, আরে রে 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 রে, হায় মনাই সর্দার রে। সেই সন্ধ্যার নদীর বুকে সেই বিকট শব্দ দিকে দিকে ধ্বনিত হয়ে উঠল, কিন্তু কোনো সাড়াই মিলল না। এদিকে দাড়িদের মধ্যে কথা হচ্ছিল। একজন দাড়ি বলল, একটা নৌকা আমি দেখেছি বলে মনে হয়, ওই 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 সন্ডিতলার খালের দিকে গেছে। আরেকজন বলল, তা বড় মাঝিকে বললি না কেন? যদি ছোট বাঞ্ছিটা হয়, তবে তো সর্বনাশ হবে রে। চণ্ডীতলা, ওরে চণ্ডীতলা, সে যে মহিম ডাকাতের এলাকায়। হ্যাঁ, কথাটা কেবল দাড়িদের মধ্যেই আবদ্ধ রইল না, কথাটা কর্তার কানে উঠল। ভারুজ্জে মশাই চিন্তিত হলেন। তিনি গড়গড়ার নল টানতে টানতে সঙ্গী মুহুরী ক্যাবলারামকে বললেন, বুঝলে কেবল, যদি চণ্ডীতলার খালে নৌকো গিয়ে ঢুকে থাকে, তবে তো সে বিপদেরই কথা নাকি? আগে হ্যাঁ, মহিম ডাকাত তো বড় ভয়ঙ্কর লোক। সে নর বলি দেয়, বিশেষত শিশু বলি দেয় চণ্ডী দেবীর কাছে। না, কোনো উপায় নেই কর্তা। কর্তা, যদি পানশিখানা মহিম ডাকাতের কবলেই পড়ে থাকে, থানায় কিংবা ফাঁড়িতে একটা খবর দিলে হয় না? একজন দাড়ি বলল, আগে কর্তা, একটা খাল বরাবর কাজিয়া চরের মধ্যে দিয়ে গিয়ে পদ্মায় পড়েছে। যদি সেই খাল দিয়ে যায়, তবে মহিমের হাতে তো নাও পড়তে পারে। হ্যাঁ, কি বলেন কর্তা? তারা যখন এইসব কথাবার্তা বলছিলেন, তখন বাইরে ভীষণ অন্ধকার ঢেকে ফেলেছিল। ঝড় ও বৃষ্টিতে মাতামাতি চলছিল। মধুমতি এখানে অনেকটা চওড়া। নদীর বুকেও প্রকাণ্ড ঢেউ উঠছিল, বড় বজরাটাও দুলছিল, আর ছোট ডিঙির লোকগুলো আতঙ্কে চিৎকার করছিল। চৈতন্য প্রাণপণে হাল ধরেছিল এবং বলছিল, পাঁচ পীর বদর বদর। বজরা ঢেউয়ের তালে ওঠানামা করে নেচে নেচে চলল। সুদক্ষ অধিকারী চৈতন্যের ক্ষিপ্রকারিতাই নৌকোখানি বড় তুফান এড়িয়েও তার একান্ত অনিচ্ছা সত্ত্বেও কাজিয়ার চরের মধ্যবর্তী পদ্মার একটা শাখার মধ্যে এসে প্রবেশ করল। এই ছোটখাটো নদীটা তেমন চওড়া নয়, তারপর মধ্যে বসতি থাকায় বাতাসের প্রকোপও তেমন ছিল না। বজরা ও ডিঙির আরোহীরা বসতির মধ্যে কাছে ও দূরে আলো দেখে অনেকটাই আশ্বস্ত হল। বাতাসের প্রকোপও এই সময় অনেকটাই কমে এসেছিল। চৈতন্য চুপি চুপি রঘুকে বলল, ভাই রঘু, সাবধান, আমরা একেবারে কাজিয়ার চরের মধ্যে দিয়ে চলছি, হুঁশিয়ার। রঘু ও তার দলের 10-12 জন লোক লাঠি ও তরোয়াল হাতে তৈরি ছিল। প্রত্যেকেরই নৌকোর চারদিকে আর নৌকোর কিনারায় সবচেয়ে বেশি নজর ছিল, কেননা সেই সময়ে জলের ডাকাতরা হয় ছিপ নৌকায় চড়ে কিংবা কালো হাড়ি মাথায় দিয়ে সাঁতরিয়ে যাত্রী নৌকার কাছে এসে অসতর্ক আরোহীদের আক্রমণ করত। এই কাজিয়ার চর সম্বন্ধে দু একটা কথা জানা দরকার। কাজিয়ার চর পদ্মা ও মেঘনার সঙ্গমস্থলের অল্প একটু দূরেই অবস্থিত। চরটি দৈর্ঘ্যে প্রায় 12 মাইল হবে, আর প্রস্থে 2-2.5 মাইলের বেশি হবে না। এই সুবিস্তৃত চরাভূমির অনেক জায়গায় বর্ষার প্লাবনে ডুবে যায়, তাই তো অল্প জায়গাতেই মাটি তুলে বসতি করা হয়েছে। আর এই সকল বসতিতে বেশিরভাগই নমশূদ্র ও ফকির জাতীয় দস্যু ব্যবসায়ী লোকের বাস। অবশ্য এদেরও একটা ইতিহাস আছে। আজকের আমাদের এই গল্প বুঝতে সহজ হবে বলে সংক্ষেপে সেই প্রাচীন ইতিহাস বলছি। মুসলমান রাজত্বকালে বাংলাদেশে ও ভারতের নানা স্থানে
সন্ন্যাসী আর ফকিরদের ছিল অবাধ বিচরণ ক্ষেত্র। নবাব আলীবর্দী খাঁয়ের রাজত্বকালে অর্থাৎ 1740 থেকে 1757 সাল ব্রাহ্মণ, সন্ন্যাসী এবং ফকিরদের প্রতি প্রাদেশিক শাসনকর্তাদের বেশ ভক্তি ছিল। সেই সময়ে উড়িষ্যার শাসনকর্তা দুর্লভরাম এই সকল সন্ন্যাসী আর ফকিরদের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন এবং তিনি তাদেরকে যথাযথস্বরূপ খাদ্য সরবরাহ করতেন। কোম্পানির আমলে ইংরেজরা যখন এই সকল ফকির ও সন্ন্যাসী নামধারী দস্যুদের দমন করতে যত্নবান হয়েছিলেন, সেই সময়ে অর্থাৎ 1772 খ্রিস্টাব্দে মঞ্জুষা রাজশাহীর বিখ্যাত রানী ভবানীর কাছে আবেদন করেন যে ফকিরদের মারলে ইংরেজদের কি এমন বাহাদুরি হবে। এই সব সন্ন্যাসী আর ফকিররা বাংলার এমন জেলা ছিল না যেখানে যাতায়াত করত, আর এরাই দলবদ্ধ হয়ে বড় বড় লোকের বাড়ি আক্রমণ করে তাদের ধনসম্পত্তিও লুট করত। মঞ্জুষা ছিল একজন বিখ্যাত দস্যু ও ফকির। প্রায় 150 বছর আগেও লোকের মুখে মুখে এই মজনু ফকিরের সম্বন্ধে ছড়া শোনা যেত। সেই অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে 19বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই দস্যু ডাকাতদের উৎপাত হ্রাস করতে ব্রিটিশ গভর্নমেন্টকে বিশেষ বেগ পেতেই হয়েছিল। অনেক জায়গাতেই ইংরেজ পক্ষের সিপাহীদের সঙ্গে ডাকাতদের রীতিমতো লড়াইও হয়েছিল, আর এই সকল সন্ন্যাসী বা ফকিরদের চালারাই বাংলার জেলায় জেলায় গ্রামে গ্রামে দল বেঁধে ঘুরে বেড়াত। স্ত্রীলোকদের মধ্যেও এইরকম কয়েকজন বিখ্যাত লুণ্ঠনকারিণী ছিলেন। দেবী চৌধুরানীর নাম তোমরা তো নিশ্চয়ই জানো। এই কাজিয়ারচরে যে ফকিরদের দল বাস করত তাদের বেশিরভাগই ছিল মঞ্জুষা ফকির দলের বংশধর। নমশূদ্রের মধ্যেও অনেকে সেই শ্রেণীরই ছিল। এরা দিনের বেলায় চাষবাস করত এবং অতি শিষ্ট শান্তভাবে সাধারণ গৃহস্থের মতোই গ্রামের পথে চলাফেরাও করত, কিন্তু রাত্রিবেলা দল বেঁধে ডাকাতি করতে বের হতো। কাজিয়ারচরে কয়েকজন বিখ্যাত ডাকাতের সর্দারের বাস ছিল। এইসব ডাকাত ব্যায়াম করত, তরোয়াল খেলত, রনপা করে এক রাতেই 10-15 মাইল চলে গিয়ে তারপর আবার ডাকাতি করে সেই রাতেই ফিরে আসত। থানাদার, পুলিশ, চৌকিদারদের এরা আমলেই আনত না। কাজিয়ারচরের এই অধিবাসীদের বাড়িঘর দেখতেও সমৃদ্ধ গৃহস্থের মতোই ছিল। গোলা ভরা ধান, ফুল ও ফলের বাগান, বাড়ির ভিতরে আর বাইরে ওইসব বড় বড় ঘর দেখলে কার সাধ্য এদেরকে দস্যু বা ডাকাত বলে মনে করে। কিন্তু রাত্রিবেলা তারা অন্য রূপ ধরত। সরকি, বল্লম, তরোয়াল হাতে, কপালে সিঁদুরের ফোঁটা পরে, মালকোচা মেরে, ঝাঁকড়া চুল দুলিয়ে যখন ডাকাতি করতে বের হতো, তখন তাদের সেই ভয়ঙ্কর মূর্তি দেখলে লোকের প্রাণ আতঙ্কে শিউরে উঠত। মানুষ মারতে এই শয়তানদের বিন্দুমাত্র কৃপাও হতো না, এতটাই ছিল এদের পাষাণ হৃদয়। আর এই জন্যই কাজিয়ারচরের নাম শুনলে তখনকার লোকেরা আতঙ্কে শিউরে উঠত। যাই হোক, এখন আগের কথাই বলি। বজরার মাঝিরা আর রঘুয়া সর্দারের দল সকলেই একটা বিপদের আশঙ্কায় প্রস্তুত ছিল। বজরাখানা বেশ চলছিল। দাঁড়িরা দাঁড় তুলে চুপচাপ বসে আছে। পাছে দাঁড়ের ঝুপঝাপ শব্দে বস্তির লোকেরা টের পায় যে একটা শিকার চলেছে। আর চৈতন্য সে প্রাণপণে হাল চালিয়ে নৌকোটাকে দ্রুত নিয়ে চলেছে, কিন্তু এত সতর্কতা সত্ত্বেও তারা রক্ষা পেল না। এই যাত্রীদল মাধবদীর হাট থেকে প্রায় 1/2 মাইল দূরে রয়েছে। এই সময়ই দেখা গেল একটার পর একটা প্রায় 200 কালো হাঁড়ি নদীর জলে ভেসে আসছে। এই ছোট নদীটা এইখানে 3টে শাখায় বিভক্ত হয়েছিল। সুদক্ষ অধিকারী চৈতন্যর এই অঞ্চলের পথঘাট একেবারে নখদর্পণের মতো পরিচিতই ছিল। এই শাখার যেটা ডান দিকে গেছে সেই দিক দিয়ে নৌকো নিয়ে গেলে অতি অল্প সময়ের মধ্যেই মাধবদীর হাটে গিয়ে পৌঁছতে পারে, আর সেখানে পৌঁছলে বিপদের কোনো আশঙ্কাই থাকবে না। চৈতন্য সেটা ভেবেই নৌকো চালিয়ে দিল, কিন্তু এবার মোড় ফিরতেই দেখতে পেল যে বিপরীত দিক থেকে 5টা ছিপ নৌকোয় চড়ে কতগুলো লোক তাদের দিকেই আসছে। চৈতন্য বিপদ গুনল, সে চিৎকার করেই বলল, আরে রঘুয়া সর্দার,
হাতিয়ার ধর, বিপদ! কর্তা, সাবধান! রঘুয়াও চিৎকার করে হাঁক দিল। জয় মা কালী, জয় মা চণ্ডিকা! জয় মা কালী, জয় মা চণ্ডিকা! ছিপনৌকোগুলো থেকেও দ্বিগুণ শব্দে ধ্বনিত হল। তারপরই দেখতে দেখতে ছিপনৌকোর দস্যুরা বজরার চারদিক ঘিরে একে একে বজরায় উঠতে চাইল। রঘুয়ার দলের লোকেরা বাধা দিতে আরম্ভ করল। ফলে উভয় পক্ষের মধ্যেই বেঁধে গেল ভীষণ লড়াই। রঘুয়ার হাতে তরোয়াল বিদ্যুৎ বেগে ঘুরতে লাগল। তার মুখে তখন শুধুই শোনা যাচ্ছে, মায়ের বুকের মধ্যে আমি যেন কেমন হতভম্বের মতোই পড়েছিলাম। মা ক্রমে চোখ মেললেন। মা জ্ঞান ফিরে উঠেই বললেন, মহিম, তুমি ডাকাতি হও আর যাই হও, তুমিও তো মানুষ। আমার এই একটি মাত্র ছেলে, তার প্রাণ রক্ষা করো, আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি ফিরে যাই। মহিম একটা ক্রূর হাসি হেসে বলল, সে হয় না। তারপরেই সে বলল, আপনার কোনো ভয় নেই, আপনার সঙ্গে আপনার একজন দাসীও থাকবে। দিন পালকিতে উঠুন, আর দেরি করলে কিন্তু এবার বিপদ ঘটবে। তবে নিখিলও আমার সঙ্গেই আসুক। যদি মারবেই, তবে মা ও ছেলেকে একই সঙ্গে মেরে ফেলো। মা তার রক্তচক্ষু দেখেও ভীত না হয়েই বললেন, না, তা হবে না। মহিম গম্ভীরভাবেই বলল, শঙ্কর, শঙ্কর! আজ্ঞে হুজুর। এখনই পালকি তোল। শঙ্কর আর এক মুহূর্ত দেরি না করে মাকে আর আমাদের পুরনো দাসী সারদাকে একটা পালকিতে তুলে গভীর অন্ধকারের মধ্যে অন্তর্হিত হল। আমি মামা করে কাঁদলাম, চিৎকার করতে লাগলাম। তখন গভীর বনের মধ্যে দিয়ে পালকি কোথায় চলে গেছে কে জানে। শুধু বাতাসের সনসন শব্দের মধ্যে হুমহুনা হুমহুনা করে পালকি বেহারাদের ক্ষীণ স্বর ভেসে আসছিল। তারপর সেটাও খানিক পরে আর শোনা গেল না। একবার মহিম আমার কাছে এসে দাঁড়ালো। তার দুই রক্তচক্ষু তুলে আমার দিকে চাইল। তারপর ডেকে বলল, ভৈরব। ভৈরব আসলে বলল, শোন ভৈরব, এইবার বাচ্চাটাকে অন্য পালকিতে তোল। আমি তার বিকট হুঙ্কারে কেঁদে ফেললাম। ভৈরব বলল, উঠো উঠো, আর কাঁদতেই হবে না। মহিম একবার তার ডান হাত তোলা মাত্রই প্রায় 50 জন ডাকাত এসে আমাকে ঘিরে দাঁড়ালো। তাদের কি ভীষণ চেহারা! মা, 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 আমি মায়ের কাছে যাব। আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা মায়ের কাছে যেতে দাও। মা, মা! আমি ভয়ে কাঁপতে কাঁপতে মামা করে কাঁদতে লাগলাম। কিন্তু কে কার কথা শোনে? আকাশ তখন মেঘে ঢাকা, মাঝে মাঝে মেঘ গর্জন করছে। আর বাতাসের সেজে কি ভীষণ শোষো সাই সাই শব্দ, তা বলে বোঝাতে পারবো না। এবার ভৈরব আমাকে জোর করে পালকিতে তুলল। তারপর বলল, এই, যদি মামা করে আবার চেঁচাবি, তবে এই খাড়া দেখেছিস? এই খাড়া দিয়ে তোর মুন্ডু কেটে ফেলবো। আমাকে পালকিতে তুলেই নৌকো থেকে নেমে পড়ল।
তারপর ভীষণ বেগে পালকি নিয়ে ছুটে চলল। ডাকাতরা কিন্তু আমার পালকির দরজা দুখানা বন্ধ করেনি। অতি বিপদে তো মানুষের সাহস হয়। আমিও মন স্থির করলাম, ভাবলাম কেঁদে কি হবে। দেখতে পেলাম দুই দিকেই জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়েও পালকির বেহারারা বেশ জোরেই দৌড়ে চলছিল, আর একটা মশালধারী ডাকাত পিছনে পিছনে বেশ কিছুটা দূরে দূরেই আসছিল। আমার পালকি যখন একটা মাঠের মধ্যে আসলো, তখন মশালধারী দস্যুটা ফিরে গেল। আমার সঙ্গে সঙ্গে যে ভৈরব সর্দার চলছিল, সে বলল, ওহে শোন, সর্দারকে বলিস যদি ঝড় বৃষ্টি না আসে রাতারাতি পৌঁছে যাব, তারপর একটা নৌকো ভাড়া করে নেব। এমন বিপদে কি কারো ঘুম আসে? আমি মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানির মধ্যেই দেখতে পেলাম আমরা একটা মস্ত বড় বিলের পাশ দিয়ে চলছি। বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। আমার গায়ে শুধু একটা জামা আর একটা উড়নি। পালকির দরজাটাও আস্তে আস্তে ভিজিয়ে দিলাম, কারণ জলের ঝাপটা পালকির ভিতরেও আসছিল। আর বৃষ্টি সে যেন ক্রমশই বেড়েই চলল। পালকির ঝাঁকানি এবং বৃষ্টি ও বাতাসের দারুণ শীতে কাঁপতে কাঁপতে কখন যে আমার ঘুম এসেছিল তা টেরই পাইনি। ঘুম ভাঙতেই দেখলাম একটা খালের পাশে পালকিটাকে ওরা নামিয়ে রেখেছে, আর খালের অল্প দূরে বড় নদী দেখা যাচ্ছে। না, নিকটে কোনো লোকজন বা গ্রাম কই দেখতে পেলাম না তো। মাঠের পরে মাঠ, যেন একেবারে তেপান্তরের মাঠ। আর সেই মাঠ যে কোথায় শেষ হয়েছে তার কিছুই দেখা যায় না। মাঠের পাশাপাশি বিল, আর বিলগুলোতে কালো জল। তার মধ্যেই নানান জাতীয় পাখিরা সব কলবল করছে, কেউ উড়ছে আবার কেউ জলে পড়ছে। ভৈরব আমাকে পালকি থেকে বেরোতে বলল। এখন দেখলাম কাল রাতের সেই ভৈরবের আরও এক ভিন্ন মূর্তি। তার গায়ে সাদা কর্তা, পরিষ্কার ধুতি পরা, আর পায়ে নাগরাই জুতো। বাবরি চুল বেশ সুন্দর করেই আঁচড়ানো। আমি বাইরে আসা মাত্রই সে স্বর আরো নরম করেই বলল, আরে আরে খোকা বাবু, বড় খিদে পেয়েছে না? তখন সে আদর করে আমার গায়ে হাত বুলোতে বুলোতে বলল, খোকা বাবু, কোনো ভয় করো না খোকা বাবু, কিচ্ছু ভয় নেই। হ্যাঁ। ক্রমে বেলা বাড়তে লাগল। ভৈরব আমাকে পালকি থেকে নামিয়েই পালকি বিহারাদের বিদায় দিয়েছিল। এইবার নদীর মোহনায় খালের পাড়ে যে দু চারখানা ডিঙি নৌকো ছিল, তারই একখানা ভাড়া করে আমাকে নিয়ে নৌকোয় উঠল। মাঝি বলল, হুজুর, কোথায় যেতে হবে ও বললেন না তো। শোনো হে, আগে নদী পাড়ি দাও, তারপর বলবো। আচ্ছা, তোমার নৌকায় উনুন আছে? রান্নাবাড়ির জিনিসপত্র আছে তো? মাঝি বলল, আগে হুজুর, আছে আছে। আমাদের নৌকো নদীর পার ঘেঁষেই চলতে লাগলো। আমি জীবনে কোনোদিন এদিকে আসিনি। নদী এখানে বেশ বড়। ওপারে খুব দূরে দূরে গাছপালায় ঢাকা ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, আর এপারে কেবলই মাঠের পর মাঠ, চড়া ভূমি। প্রায় এক প্রহর পথ চলে চরের এক পাশে একটা ছোট্ট বাজারের মতো জায়গায় মাঝি নৌকো ভিড়ল। ভৈরব আমায় নৌকোতে রেখেই পারে উঠে গেল। প্রায় 2 দণ্ড পরে সে চাল, ডাল, মাছ, তরিতরকারি, দুধ, সঙ্গে কাঠ আর 3-4টে হাঁড়ি নিয়ে আবারও ফিরে আসলো। আবার নৌকো ছাড়ল। মাঝি তার ডিঙি নৌকোতে লাল রঙের একটা পাল তুলল। হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই। ভৈরব যখন বাজার করতে উঠে গিয়েছিল, তখন আমাদের মাঝি তামাক খেতে খেতে আমাকে জিজ্ঞাসা করল, খোকা বাবু, এ লোক আপনার কে হয়? আমি তখন তাকে একে একে সব কথা সরলভাবে বললাম। কিভাবে আমি এখানে আসলাম, কেমন করে আমাকে এখানে এনেছে, সব বললাম। মাঝির বয়স 50-এর ওপরই। লোকটা বেশ বলিষ্ঠ। নাম রামধন মল্ল। মাথায় কাঁচা পাকা চুল, বেশ পাকানো শরীর। আমার কাছে সমস্ত কথা শুনে সে একটু গম্ভীরভাবেই চিন্তা করল। তারপর বলল, খোকা বাবু, দেখুন,
আপনি কিন্তু চুপ করে থাকবেন, কোনো কথা কইবেন না। এ বেটা যেমনি বলবে তেমনি সব করবেন। আমি তো জানতাম না বাবু এত কথা, তাই তো এত দূর এলাম। আচ্ছা, দেখা যাক কি করতে পারি। ভৈরব কেন যে আমাকে এখানে একলা ফেলে গিয়েছিল তা সেই জানে। আমি তো মাঝির কাছে অকপটে সব কথাই বলেছি। পরে ভাবলাম, এই মাঝি সে তো এই ডাকাত দলেরই কেউ হতে পারে, নতুবা ভৈরবের নৌকাই বা ঠিক করবে কেন? আর যখন বিপদে পড়েছি, হ্যাঁ, যখন বিপদে পড়েছি তখন আর ভেবেই বা কি করব। রামধন মাঝি আবারও নৌকো ছাড়ল। আমাকে এক বাটি দুধ আর চিড়া খেতে দিয়ে ভৈরব বলল, নেন খান দাদা বাবু, বাড়ি পৌঁছতে তো রাত হবে। আমি মাঝির উপদেশ মতোই কোনো কথা বললাম না। মাঝি জিজ্ঞাসা করল, কর্তার বাড়ি কোন গায়ে? ভৈরব বলল, ওহে মাঝি হে, আমি কর্তাবাবুর বাড়ির দারোয়ান। আরে জানো না, রায়বাবুদের বাড়ি। তা কোন রায় বাবু? গায়ের নাম কি? হ্যাঁ, জানো না কেন হে? কে না জানে আমার মনিবের গায়ের নাম? ভৈরব একটু বিরক্ত হয়েই বলল, আরে কর্তা, যে জানে সে জানে, কই আমি তো জানি না ভাই। ও কর্তা, এত রাগ করো কেন? ওহে বিনোদপুর গো, বিনোদপুর। হ্যাঁ, বিনোদপুর? মাঝি যেন চমকে উঠল। বিনোদপুর? কর্তা, ওই বিনোদপুর, ওই সে তো মস্ত ঢাকাইতের আড্ডা। ওহে, কে বললো ডাকাতের আড্ডা? সেখানেই তো আমাদের মহিমবাবুর কাছেরই বাড়ি হে। মহিম বাবু? কোন মহিম বাবু? মাঝি যেন ভীত হয়ে বলল। নির্ভীক কণ্ঠে ভৈরব বলল, আরে মহিমবাবুকে চেনো না বেটা? হ্যাঁ, এই গ্রামে নাও বাও। শোন, তোর অত শত কথায় কাজ করে বেটা, ভাড়া পাবি। বিনোদপুরের কাছাকাছি দিগম্বরী মায়ের বাড়ির ঘাটে আমাদের নামিয়ে দিবি। রামধন হেসে বলল, ও কর্তা, গোসা করো কেন? সব বুঝেছি, চিনেছি গো, চিনেছি। এই, যদি বুঝেছিস তবে চুপ করে থাক, নইলে। আরে আরে কর্তা, তা নইলে আমারে মেরে ফেলবে, এই তো। কিন্তু সে তো বড় সহজ নয় গো কর্তা, কি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মাঝি যে কখন ভিন পথে নৌকার গতি ফিরিয়ে নিয়েছিল তার নৌকার ছয়ের মধ্যে থেকে ভৈরব মোটেই লক্ষ্য করেনি। মাঝি কিন্তু একবার আমাকে চোখের ইশারা করেছিল মাত্র। দুপুরের দিকে আমি ক্ষুধায় ভয়ানক কাতর হয়ে পড়েছিলাম, আর বসেই থাকতে পারছিলাম না। ভৈরব তা লক্ষ্য করেছিল, তাই হঠাৎই সুর নরম করেই বলল, ওহে মাঝি ভাই, দেখছো না খোকাবাবু ক্ষুধায় বড় কাতর, এইবার রাতবার জোগাড় করে দাও। শোনো হে, পাড়ে কোনো গাছের ছায়ায় নিরিবিলি জায়গা দেখে নৌকা বাঁধো, তাহলেই হবে। রামধন পাল নামিয়ে ছোট্ট একটা নদীর মধ্যে ঢুকে বলল, ওহে কর্তা, এইবার একটা ভালো জায়গা দেখে নৌকা বাঁধা যাবে, কেমন? ভৈরব পিছনের গলুয়ের ওপর গিয়ে বসল, বলল, ওহে ভাই মাঝি, এ কোন নদীতে পড়লে ভাই? হ্যাঁ, কেন কেন কর্তা, তুমি কি বিনোদপুরে আগে আসনি? আরে না। ভৈরব হঠাৎই বলে ফেলল, ও তাই? এই ভারী নদীটাই সোজাসুজি মহিমবাবুর কাছারিতে গিয়ে পৌঁছেছে। ও তাই নাকি? আমি ভাই এখানে আসিনি, কর্তা যেমন যেমন বলেছেন সেইভাবেই চলে আসছি। আহা, সেজন্য ভেবো না, আমি ঠিক পৌঁছে দেব। আমারও পেট খিদায় জ্বলছে, রান্নার জোগাড় দেই। হ্যাঁ। ভৈরবের অবস্থাও তাই। নৌকোটা যে নদীর মধ্যে দিয়ে চলল, সেই শীর্ণকায় নদীর শোভা অতি চমৎকার। তার দুই দিকে মাঠ আর পল্লী দেখা যাচ্ছিল। পল্লী গ্রামগুলো বিক্ষিপ্তভাবে অবস্থিত। কলাগাছের আর বাস্তেতুলের মধ্যে দিয়ে ঘরবাড়িগুলো বেশ একটা সুন্দর দৃশ্য সৃষ্টি করেছিল। প্রায় 2 ঘন্টা পর নৌকো এসে ভিড়ল একটা গ্রামের পাশে। গ্রামটা বেশ বড়ই,
এই ক্ষুদ্র নদীটা এসে একটা বড় নদীর সঙ্গে এই গ্রামের কাছেই মিলিত হয়েছে। মাঝি একটা বড় হিজেল গাছের গোড়ায় আমাদের নৌকো বাঁধল। তারপরই ভৈরব আর মাঝি দুজনেই পাড়ে উঠে গেল। একটা প্রকাণ্ড বটগাছ, বটগাছের জটা চারদিকে মাটির উপর নেমে গেছে, আর বটগাছটা প্রায় 1 বিঘা জমি জুড়ে অবস্থিত। বটের বিস্তৃত শাখা প্রশাখা আর ঘন পাতার জন্য স্থানটা বেশ ছায়া শীতল। পাশে একটা বিস্তৃত প্রাঙ্গণ, আর তারই উত্তর দিকে একটা জরাজীর্ণ মন্দির, আর মন্দিরের ভাঙাচুরোর ওপর বট অশ্বত্থ গাছের অনেক অনেক চারা। আমি নৌকোয় বসেই দেখছিলাম ঘাটে এসে বৌঝিরা সবাই স্নান করছে। আমি ভাবলাম, এইবার তো সহজেই সকলের কাছে আমার বিপদের কথা মুক্ত হয়ে আমি বলতেই পারি। এমন সময় রামধন মাঝি নৌকো থেকে একটা হাড়ি নেবার অছিলায় আমার কাছে এসে দক্ষিণের একটা পথ দেখিয়ে আমাকে সেই দিকেই পালাতে বলল। তারপরই সে ফিরে চলে গেল, আর আমিও অমনি আস্তে আস্তে খালের পাড়ে উঠে আসলাম। বটগাছটার পাশ দিয়ে একটা সরু পথ গ্রামের দিকে চলে গেছিল। এই পথ দিয়েই একটু যেতে দেখলাম 2 দিকে বাঁশের ঝাড়। বাঁশঝাড়গুলো একেবারে হেলে এসে পথের উপরই পড়েছে। সেখানেই একটা ঝোপের পাশে দাঁড়িয়ে আমি দেখলাম ভৈরব মাঝির সাহায্যে মাটির ওপর উবু হয়ে বসে একটা উনুন খুঁড়ছে, আর মাঝিও তার সঙ্গে নানা গল্প করছে। এই তো সুযোগ। আমি আর কোনো দিকে না তাকিয়ে সেই গ্রামের পথ দিয়েই ছুটতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা ছোটার পর একটা বড় মাঠ দেখতে পেলাম। আবারও আমি সঙ্গে সঙ্গে সেই মাঠের মধ্যে দিয়েই পাগলের মতো দৌড়তে লাগলাম। কোন দিকে যাচ্ছি, কোথায় যাব, সেদিকে আমার কোনো লক্ষ্যই ছিল না। এতক্ষণে আমার মনে বল আসছে, মুক্ত নীল আকাশের নিচে খোলা মাঠের পথ দিয়ে আমি কেবলই দৌড়তে লাগলাম। মাঠে তখন জল ছিল না, তবে কাদা ছিল, কিন্তু আমি কোনো দিকে লক্ষ্য না করে সামনের দিকেই ছুটে চলেছি। আমার মনে শুধু একটা কথাই জাগছিল, হয় বাঁচব নয়তো মরব, আর যদি বাঁচি তাহলে এই মাঝির জন্যই বাঁচব। সন্ধ্যার একটু আগেই আমি একটা বাড়ির পাশে আসলাম। মাঠ থেকে সরু একটা পথ বেরিয়ে সেই বাড়ির কাছেই গিয়েছে। মাঠের শেষে এই প্রথম গ্রাম আর বাড়ি দেখলাম আমি। বাড়িখানা একটা খালের ধারে। বাড়িটা দেখে তো বেশ সম্পূর্ণ গৃহস্থ বাড়ি বলেই মনে হলো। বাড়ির বাইরে বড় বড় 4খানা ঘর, দুপাশে 2টো বড় ধানের মড়াই। সম্মুখেই বাড়ির দক্ষিণ ভাগে একটা বেশ বড় পুকুর। পুকুরের চারদিকের পারে অনেক অনেক কলা গাছ। আমি দৌড়তে দৌড়তে বাহির বাড়ির যে একটা ঘরের মধ্যে একটা তক্তপোষ পাতা ছিল তারই ওপরে গিয়ে বসে পড়লাম। আমি তখন হাঁপাচ্ছিলাম। আমার শরীর এমন অবসন্ন হয়ে পড়েছিল যে উঠবার শক্তিই আমার ছিল না। কিছুক্ষণ বিশ্রাম করবার পর শরীরে একটু বল পেলাম, কিন্তু বাড়িতে তো কোনো জনপ্রাণীকে দেখতে পেলাম না। কোথায় আসলাম, একার বাড়ি, আর এখানে আশ্রয় মিলবে কিনা, এইসব নানা চিন্তা করছিলাম। আর ভাবছিলাম কি কুক্ষণেই না এবার যাত্রা করেছিলাম, আর কেনই বা মা আমাকে লেখাপড়া শেখাবার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমার মন একটু শান্ত হতেই বাড়িখানা বাস্তবিকই বেশ সমৃদ্ধ গৃহস্থেরই বলে মনে হলো। বাড়ির 3 দিকেই বড় বড় গাছপালা এমনভাবে অন্ধকার করে আছে যে এ বাড়ির পাশে আর অন্য কোনো বাড়ি আছে কিনা তাও তো বুঝতে পারছি না। এমন সময়ই দেখলাম একটি বউ কলসি কাকে করে বাড়ির বাইরের উঠানের মধ্যে দিয়ে পুকুর থেকে জল আনতে যাচ্ছে। বউটার মুখে কোনো ঘোমটা ছিল না, সে এদিক ওদিক দেখছিল। তার দৃষ্টি হঠাৎই আমার ওপর এসে পড়ল। হ্যাঁ, আমিও তো তাই চাইছিলাম। আমার ভরসা হলো হয়তো আমার একটা ব্যবস্থা হবে, কিন্তু সে আমার দিকে তাকাতেই
যেন অত্যন্ত বিষণ্ণ হয়েই পড়ল। তারপরই আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেল এবং খানিকক্ষণ পরেই ফিরে এসে বলল, আপনি কি বামুনের ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম। তারপর সে কিছু আমাকে জিজ্ঞাসা না করলেও তাকে একে একে আমি সব কথাই খুলে বললাম। বউটা আমার মুখে সব কথা শুনে আরও বিষণ্ণ হয়ে পড়ল। তারপর বলল, ঠাউর, আপনি যে বিপদের হাত হতে উদ্ধার পেয়েছেন, মনে করছেন সে বিপদের হাত হতে আপনি রক্ষা পেয়েছেন? পাননি। কোথায় এসেছেন জানেন? এ হলো ডাকাতের বাড়ি। এই কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। স্ত্রীলোকটি এবার করুণ স্বরে বলল, এখন ভয় করলি বা ঘাবড়ালি আপনি প্রাণে মারা যাবেন। আমি যেমন যেমন বলি, যদি ঠিক সেইভাবে কাজ করেন তবে হয়তো আপনাকে বাঁচাতে পারবো, নতুবা কিছুতেই বাঁচবেন না। মা, তুমি আমাকে বাঁচাও। যদি কোনোদিন বাঁচি এবং যদি মানুষের মতো মানুষ হতে পারি, তাহলে তোমার এই উপকার আমি কোনোদিনই ভুলব না মা। সে পরের কথা, এখন আপনি আমার কথা শুনুন। এ বাড়ির কর্তা আমার শ্বশুর হাটে গিয়েছেন, তিনি এখনই আসবেন। তিনি আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করলে বলবেন আপনি আমার গুরুপুত্র। আপনার নাম গৌর গোবিন্দ গোসাই। আপনার বাবা রাধা গোবিন্দ গোসাই পীড়িত, তাই তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন। আপনার বাড়ি বলবেন নদিয়ার ভাজনঘাট। আপনি আমার পিত্রালয় রামবল্লভপুরের শ্রীনাথ বিশ্বাসের কাছ থেকে এ গ্রাম ও বাড়ির ঠিকানা জেনে এখানে কিছু পার্বণীর জন্য এসেছেন। আমার বাবার নাম শ্রীনাথ বিশ্বাস, আমরা জাতিতে কৈবর্ত, আর আমার নাম মোহিনী। আমার শ্বশুর আপনি কে, কোথা হতে এসেছেন এ কথা জিজ্ঞাসা করলে আমি যেমন যেমন বললুম সেরূপ বলবেন, নতুবা আপনার রক্ষা নেই। আজ রাত্রিতেই এরা কেটে ফেলবে। আপনি কারোকেও ভয় করবেন না, বেশ সাহসের সঙ্গে চটপট করে সব কথার উত্তর দেবেন। তারপর যা যা করতে হয় আমিই সব করব। এখন আসি, বেলা পড়ে এলো। এই বলেই মোহিনী পুকুর থেকে কলসিতে জল ভরে বাড়িতে ফিরে চলে গেল। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি বাহির বাড়িতে এসেই আমাকে দেখে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কে হে ঠাকুর? আমার খালি গায়ে তখন পইতে দেখা যাচ্ছিল। আমি বললাম, আমি আমি রাজবল্লভপুর গ্রামের, মানে আমার শিষ্য শ্রীনাথ বিশ্বাসের বাড়ি থেকে আসছি। আমার বাড়ি তো নদিয়ার ভাজনঘাটে। রাধা গোবিন্দ গোসাইয়ের আমি ছেলে। বাবাই তো প্রতি বছর শিষ্য বাড়ি যান, কিন্তু এবার তো তিনি অত্যন্ত পীড়িত হয়ে পড়েছেন, আর তাই তো আমাকে শিষ্য বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমাদের শিষ্য শ্রীনাথই বলল, গুরুপুত্র, আপনি যদি দক্ষিণ পাড়া যান তবে অতি অবশ্য চর্মকুন্দপুরে আমার মেয়ে মোহিনীকে আশীর্বাদ করে যাবেন। জানেন, একটা খেয়া নৌকা আমাকে এই খালের পাড়ে নামিয়ে দিয়ে চলে গেল। তারপর দু একজন লোক বলল এ গ্রামের নাম নাকি চর্মকুন্দপুর। হ্যাঁ, এখন তো এই হয়েছে মুশকিল। তা বাবা, তুমি যদি মোহিনীর শ্বশুরের বাড়িটা আমায় দেখিয়ে দাও, তাহলে আমি রাতটা সেখানে কাটাতে পারি। বৃদ্ধ এবার তাড়াতাড়ি আমার পায়ের ধুলো মাথায় নিয়ে বলল, আগে ঠাকুরমশাই, আমার ছোট ছেলের বউয়ের নাম মোহিনী, আর আমার বেয়ায়ের নাম শ্রীনাথ। হ্যাঁ, তা ভালো কথা ঠাকুরমশাই, আমি আমার বৌমাকে ডেকে আনি, আপনি একটু বসুন। এই কথা বলে বৃদ্ধ বাড়ির ভেতর গিয়ে সেই স্ত্রীলোককে সঙ্গে করে নিয়ে আবারও বেরিয়ে এলো। মোহিনী গলবস্ত্র হয়ে আমাকে প্রণাম করল এবং পথে আমার আসতে কোনো রকম কষ্ট হয়েছে কি না এই রকম নানা প্রশ্ন জিজ্ঞাসা করে তার পিতা মাতা ভাই বোনদের কুশল জিজ্ঞাসা করল। সেই বৃদ্ধ ব্যক্তি তামাক খেতে খেতে বলল, আচ্ছা বৌমা, এইবার ঠাকুর মশাইয়ের রান্নাবান্নার জোগাড় করে দাও। ও হ্যাঁ বৌমা, পা ধোয়ার জল আনো, আর মণ্ডপের পাশের ঘরে ওনার বিছানা করে দাও। মোহিনী আমার হাত পা ধোয়ার জল এনে দিল। আমি আহ্নিক করলাম। আমি সন্ধ্যা আহ্নিক সেরে চুপচাপই বসেছিলাম। মোহিনী বাড়ির ভেতরে রান্নাবান্নার আয়োজন করতে গেছে। একটু অন্ধকারও হয়েছে। এমন সময় দেখলাম
লণ্ঠন হাতে করে চারজন বলিষ্ঠ ব্যক্তি খালুই মাথায় করে নানা রকম জিনিসপত্র নিয়ে বাড়ির ভেতর এলো। তাদের ওই বিকট চেহারা দেখে আমি অত্যন্ত ভীত হলাম। কিন্তু মোহিনী তো বলেছেন ভয় করলে রক্ষা নেই। তাই আমি নির্ভয়ে গিয়ে উড়ানিখানা গায়ে জড়িয়ে আবারও ফিরে এসে চুপচাপ বসলাম। লোকগুলো আমাকে বাইরের ঘরে চুপচাপ বসে থাকতে দেখে হাতের লণ্ঠন আমার মুখের কাছে এনে কর্কশ্বরে জিজ্ঞাসা করল, এই তুই কে রে? আমি তাদের কথার উত্তর দেবার আগেই সেই বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে বলল, গোসাইচরণ, ইনি তোমার শ্বশুরের গুরুপুত্র। হ্যাঁ, বৌমার সঙ্গে দেখা করতে এসেছেন। অমনি গোসাইচরণ আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করল। তারপর বলল, পথে তোমার কোনো কষ্ট হয়নি তো ঠাকুর? গৌড়ের কৃপায় ভালোভাবেই এসেছি বাবা, আমি বললাম। এমন সময় মোহিনী এসে বলল, ঠাউর মশাই, আপনার রান্না বান্নার সব আয়োজন হয়েছে, আপনি বাড়ির ভেতর আসুন। আমাকে বাড়ির ভিতর দিয়েই যেতে হলো। দেখলাম ভেতরে একটা খুব বড় উঠান, আর উঠানের মধ্যে এখানে ওখানে প্রায় 8খানা ঘর। প্রত্যেকখানি ঘরই বেশ ভালোভাবেই তৈরি, মজবুত ধরনের। মোহিনী আমাকে বাড়ির এক কোণে উঠান থেকে অনেকটা দূরে দোচালা ছোট্ট একটা ঘরের মধ্যে নিয়ে আসলো। ঘরখানা ছোটই, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইমাত্রই লেপে পুছে একটা উনুন ধরানো হয়েছে। আমি মোহিনীর নির্দেশ মতো রান্না করতে প্রবৃত্ত হলাম। মোহিনী চুপি চুপি বলতে লাগল, ঠাউর, এই বুড়ো আমার শ্বশুর আর তার 4 ছেলেই ডাকাত। প্রত্যেক দিন রাত্রে একজন না একজন লোককে ধরে এনে মেরে ফেলে। বাবা জানতেন না যে এরা ডাকাত, তাহলে এমন ঘরে আমার বিবাহ দিতেন না। কিন্তু এখন তো আর উপায় নেই। আমি আমার স্বামীকে অনেক বলি, সময়ে সময়ে তার মন নরমও হয়, কিন্তু যেমন ভাইদের সঙ্গে মেশেন অমনি আবার ভুলে যান। এখনই এরা সব দূরে খালের মুখে নদীর ধারে চলে যাবে। কোনো না কোনো লোককে ধরে এনে রাত্রে থাকবার লোভ দেখাবে। তারপরেই ঘরেই তার রান্নাবান্নার ব্যবস্থা করে দেবে আর আদর যত্ন করবে। রাতে অতিথি যখন ঘুমোবে তখন তাকে কেটে ফেলে তার সর্বস্ব লুট করে নেবে। সাবধান, আপনি যেন ভয় পাবেন না। পরশুদিন ওরা একটা লোককে এখানে এনে মেরে ফেলেছিল। লোকটি খুব জোয়ান ছিল, অনেক ধস্তাধস্তি করেছিল। এই দেখুন, এখনো বেড়াতে টাটকা রক্ত। আমি দেখলাম মাটির লেপ দেওয়া বেড়ার মধ্যে তখনও রক্ত জমাট বেঁধে আছে। আর এই দৃশ্য দেখে আমার তো মূর্ছা যাওয়ারই অবস্থা। হ্যাঁ, যা হোক, আমি রান্নাবান্না করে কোনো রকমে 2টো ভাত মুখে দিয়ে বাড়ির বাইরের মণ্ডপের পাশে আমার শোয়ার জন্য নির্দিষ্ট ঘরে ফিরে আসলাম। মোহিনী বলল, রাত 1 প্রহরের পরে 4 ভাই ফিরে আসবে। জানেন ঠাউর মশাই, আমি আমার স্বামীকে সুপথে আনবার জন্য কত চেষ্টা করেছি, এই জন্য কিছু টাকাও জমিয়েছি। আমার ইচ্ছা আর কিছু টাকা জমিয়ে আমার স্বামীকে নিয়ে দূর দেশে চলে যাই, ব্যবসা বাণিজ্য করে খাই, আর এমন পাপ সংসারে থাকবো না। আশীর্বাদ করবেন যেন আমার এই মনোবাঞ্ছা পূর্ণ হয়। ও হ্যাঁ, আপনি ঘুমোন, আমি আমার স্বামীকে নিয়ে একবার দুপুর রাতে এসে আপনার খোঁজ করে যাব। ডাকাতদের মতিগতি কিছু তো বলা যায় না। আমি শুয়ে পড়লাম। মোহিনী আমার জন্য 1 গ্লাস খাওয়ার জল আর একটা ঘটি রেখে চলে গেল। আমার ঘুম আসলো না, কখনো বা একটু তন্দ্রার মতো আসে, আর অমনি কিসের শব্দে যেন জেগে উঠি। এইভাবেই কখন যে ঘুমিয়ে পড়লাম তার লক্ষ্যই ছিল না। হঠাৎই টের পেলাম কারা যেন পা টিপে টিপে আমার ঘরের মধ্যে এসে আমার মশারি তুলে আমাকে বেশ ভালো করে দেখল। তারপরই একজন বলল, কি বলো, দিই বেটাকে সাবার করে। এমন সময় অতি দ্রুত গোসাইচরণ আর মোহিনী সেখানে এসে পৌঁছল। আর পৌঁছেই চুপি চুপি গোসাইচরণ বলল, আরে না না, এ আমার শ্বশুরের গুরুপুত্র। সাবধান সাবধান করে দিচ্ছি দাদা, এ ঘর থেকে তোমরা যাও, যাও দাদা। এইবার প্রত্যেকেই ঘর ছেড়ে চলে গেল।
আমার সারা গা তখন ঘামে ভিজে গেছে। আমার আর ঘুম আসলো না। ভয়ে বিস্ময়ে বিছানায় বসে বসেই আমি ছটফট করতে লাগলাম কখন রাত্রি পোহাবে। এইভাবেই আরও খানিকক্ষণ কাটল। তারপরই হঠাৎ শুনতে পেলাম একটা গভীর আর্তনাদ। কে যেন অতি করুণ স্বরে চিৎকার করে উঠল, আমার সব নিয়ে নাও, শুধু আমার প্রাণ বাঁচাও, আমাকে আমাকে মেরো না। তারপরই সব স্তব্ধ। রাত্রি কখন কাটবে এই ভেবেই চুপ করে বসে রইলাম। অবশেষে রাত্রি প্রভাত হল। আমি সকালে উঠে হাত মুখ ধুয়ে আবারও বাইরের ঘরে চুপচাপ বসে রইলাম। বাড়ির কর্তার কাছ থেকে বিদায় না নিয়ে তো আর যাওয়া যায় না। হ্যাঁ, আর আমি যাবই বা কোথায়? একটু বেলা হলে বাড়ির কর্তা এসে আমাকে প্রণাম করে একটা টাকা দক্ষিণা দিল। আমি তাকে আশীর্বাদ করে টাকাটা আঁচলের খুঁটে বাঁধলাম। সে বলল, ঠাকুর, আবার যদি কখনো এদিকে আসেন তবে বলবেন যে সাধু মালোর বাড়ি যাব। হ্যাঁ, তাহলে কেউই আপনার গায়ে হাত দেবে না। জানেন তো ঠাকুর, এই অঞ্চলটা বড়ই খারাপ। কথাটা বলেই বৃদ্ধ চলে গেল। পরে গোসাইচরণ আসলো এবং তার সঙ্গে মোহিনীও। তারা দুজনেই আমাকে প্রণাম করল এবং উভয়ে 2 টাকা প্রণামীও দিল। আমি তাদের আশীর্বাদ করলাম। বললাম, আশীর্বাদ করি তোমাদের ভালো হোক। আর আমি কি বা বলতে পারি? মোহিনী তার স্বামী গোসাইচরণকে বলল, হ্যাঁ গো, শুনছো? তুমি আমার গুরুপুত্রকে বাজারের পথে রেখে এসো। দেখলাম গোসাইচরণ তার স্ত্রীর অনুগত, আর তার চেহারা অন্য ভাইদের তুলনায় অনেক ভদ্র। গোসাইচরণ বাড়ির ভেতর গেল। এবার আমাকে নিরিবিলি পেয়ে মোহিনী বলল, ঠাউর মশাই, বড় বাঁচা বেঁচে গেলেন। কাল এক ধানের ব্যাপারীকে মেরে প্রায় 2000 টাকা নিয়েছে। আপনি পাছে কিছু টের পান, সেজন্য আমার ভাসুরেরা আপনাকেও মারতে এসেছিল। আমরা অনেক বলে কয়ে তারপর আপনাকে বাঁচিয়েছি। না না, আমি কিছুতেই আর আমার স্বামীকে নিয়ে এ পাপ পুরিতে থাকব না। জানেন ঠাউর মশাই, পাপিষ্ঠেরা শেষ রাতে লোকটার মৃতদেহ বিলের জলে ফেলে দিতে চলে গেছে। আমিও নিঃসংকোচে আমার পরিচয় দিলাম। বললাম, মা, আমি জীবনে তোমার এই উপকার কোনোদিনই ভুলব না। শুনুন, আপনি আমার স্বামীর কাছে খবরদার কোনো কথা বলবেন না। ওকে একেবারেই বিশ্বাস করবেন না। লোকটা বড়ই দুর্বল চিত্তের। ওর ভাইদের কথার বিরুদ্ধে ও কোনো কথাই বলতে পারে না, বলল মোহিনী। এমন সময় গোসাইচরণ হাতে একটা লগি আর বৈঠা নিয়ে ফিরল। আমি তার সঙ্গে খালের পাড়ে এসে একটা ছোট্ট ডিঙিতে উঠলাম। নৌকা চলতে লাগল। দেখতে পেলাম ঘাটের পাশে একটা বড় আম গাছের ডাল ধরে মোহিনী আমার দিকেই সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে। গোসাইচরণ আমাকে প্রায় 1 প্রহর বেলা থাকতেই একটা গ্রামের কাছে নামিয়ে দিয়ে প্রণাম করে চলে গেল। নদীর পার থেকে অল্প দূরেই একটা বাজার। বাজারটা বেশ বড়ই। সেখানে অনেক বড় বড় স্থায়ী দোকানও আছে দেখলাম। আমি বাজারে এসে বেশ চিন্তিত হলাম। একটা বড় দোকানের কাছে গিয়ে দোকানিকে বললাম, শুনছেন, আজ রাতের মতো আপনার এখানে কি আমি থাকতে পারি? সেই দোকানের মালিক বললেন, হ্যাঁ, নিশ্চয়ই পারেন ঠাকুর মশাই। তবে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করব বলুন তো? না না, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আজ রাতে সামান্য কিছু জলযোগ করলেই হবে। হ্যাঁ, সে কি হয় দেবতা, আমি আপনার রান্না বান্নার সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি হাত পা ধুয়ে বিশ্রাম করুন। দোকানের একদিকে চাল, ডাল, চিনি, গুড় বাতাসা, ময়দা, আটা প্রভৃতি বিক্রয়ের ব্যবস্থা, আর অন্যদিকে হালুই করের দোকান। সেখানে সন্দেশ, রসগোল্লা, অমৃতি এসব তৈরি হয়, বিক্রি হয়। দোকানি লোকটির বয়স 60 বছর পার হয়েছে। মাথা ভরা পাকা চুল, ভারী মিষ্টভাষী। এই দোকানঘর টিনের প্রকাণ্ড এক আটচালা, আর ঘরের সামনের বারান্দায় জিনিসপত্র সযত্নে সাজানো। ভিতরের ঘরটাতেও কয়েকটা বস্তায় সব জিনিস সারি সারি রক্ষিত। তার পাশের ঘরে আর বারান্দায় কর্মচারীদের থাকার আর শোয়ার ব্যবস্থা।
এই দোকানঘর পাহারা দেওয়ার জন্য কয়েকজন সাহসী লাঠিয়াল সর্দার আছে। তারা দিনের বেলায় দোকানের আশেপাশে বসে থাকে আর রাত্রিতে বিশেষ সতর্কভাবেই পাহারা দেয়। দোকানির নাম বজ্রবল্লভ পাল, জাতিতে তিলি, বৈষ্ণব মতাবলম্বী, গলায় তুলসীর মালা আর মুখে গৌরনীতাই নাম সবসময় লেগে আছে। হাটের অল্প দূরেই তার বাড়ি, কিন্তু ডাকাতের ভয়ে বেশিরভাগ সময় দোকানে থাকেন এবং রাতের বেলাও কোনোদিন নিজে কিংবা 4 ছেলের এক ছেলে পালাক্রমে এসে দোকান পাহারা দেয়। লোকটার বেশ নামযশ আছে। গ্রামের দুঃখী দরিদ্রকে সাহায্য তো করেনি, আর প্রতি বছর 14 মাদল মহোৎসব করে বহু লোককে অন্ন বিতরণ করেন। এই তো কয়েক বছর হল তার স্ত্রীর মৃত্যু হয়েছে। পালমশাই প্রতি বছরই বৃন্দাবন যাবেন বলে সংকল্প করেন, কিন্তু তার হয়ে ওঠে না। গোসাইগঞ্জের হাটে তারই বড় দোকান এবং তিনি এই অঞ্চলের বড় ধনী। আমি দোকানে আসবার পরই ব্রজবল্লভ নিজেই আমার সমুদয় ব্যবস্থা করবার জন্য ব্যস্ত ছিলেন, আর সেই সময় দোকানের এক কর্মচারীর কাছে তার বিষয়ে সব কথাই শুনেছিলাম। আমাকে ব্রজবল্লভ নিজেই উদ্যোগী হয়ে সমুদয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। তারপরই একে একে নানা প্রশ্ন করতে লাগলেন, আর আমিও কিন্তু তার কাছে কোনো কথাই গোপন করলাম না। এরপরই ব্রজবল্লভ আমার কাছে সব কথা শুনে বললেন, হ্যাঁ, তাই তো ঠাকুর মশাই। তা মা ঠাকুরানের কি কোনো খোঁজই পাননি? কেমন করে পাবো বলুন? আমি তো এইমাত্র এখানে নিরাপদে পৌঁছতে পেরেছি। জানেন ঠাকুর মশাই, আমাদের সর্বদা ভয়ে ভয়ে থাকতে হয়। এই অঞ্চলে দিন দিন এই চুরি, ডাকাতি, রাহাজানি, হ্যাঁ, এসব তো বেড়েই চলেছে। আমরা দুইজনে যখন কথা বলছিলাম, ঠিক সেই সময় একজন ফকির এসে দোকানের কাছে দাঁড়ালো। ব্রজবল্লভ মাথা নত করে সালাম করে বলল, সালাম, আসুন ফকির সাহেব, আসুন। ফকির সাহেবের চেহারা দেখে আমি কিন্তু বেশ আশ্চর্যই হলাম। রং খুবই ফর্সা, কালো রঙের আলখাল্লা পরা, মাথাতেও একটা কালো রঙেরই টুপি, আর টুপির 2 পাশ দিয়ে পাকা বাবরি চুল কাঁধ পর্যন্ত ঝুলে পড়েছে। লম্বা দাড়ি বুক পর্যন্ত নেমেছে, সাদা গোপ, চোখ দুটো অতিশয় উজ্জ্বল। ডান হাতে একটা বাঁকা লাঠি, বাম হাতে একটা লণ্ঠন। ফকির সাহেব হেসে বললেন, খোদা আপনাকে দোয়া করুন পালজি। ব্রজবল্লভ পাল হাত জোর করে বিনীতভাবে বললেন, ফকির সাহেব, আপনাদের আশীর্বাদ। ফকির সাহেব হাতের মালা ঘোরাতে ঘোরাতে চারদিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তা পাল সাহেব, একটু বসতে পারলে ভালো হতো। ব্রজবল্লভ তাড়াতাড়ি একটা কেরোসিন কাঠের বাক্স এনে তাকে বসতে দিলেন। ফকির সাহেব তারই উপর স্থির হয়ে বসলেন। তারপরই ব্রজবল্লভের চাকরের দেওয়া একটা কলকি হাত দিয়ে মুখের কাছে নিয়ে টানতে টানতে বললেন, পালজি, গায়ের পথে চলাফেরা বড় বিপদের ভাই, বড় বিপদের। শুধু বড়ই ডাকাতের হাঙ্গামা। হ্যাঁ, সত্য কথা। কখন যে দোকান লুট হয় সেই ভয়ে তো অস্থির হয়ে আছি ফকির সাহেব। এই দেখুন না, এই ঠাকুর মশাই ছেলে মানুষ, ডাকাতের হাতে পড়ে বেচারা কতই না লাঞ্ছনা পেয়েছে। হ্যাঁ, আজ এই প্রহর খানেক বেলা থাকতে আমার এখানে এসেছেন। এইমাত্রই আমরা খাওয়া দাওয়া সারলাম। এই কথা শুনে ফকির সাহেব যেন চমকে উঠলেন। হাতের মালাটা খুবই বেগে ঘোরাতে ঘোরাতে বললেন, কি হয়েছিল বলো তো বাবা? তখন আমি যেমনভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্রজবল্লভ পালের কাছে সব ঘটনা প্রকাশ করেছিলাম, ফকির সাহেবের কাছেও তেমনিভাবে সব কথাই বললাম। ফকির সাহেব সব কথা শুনে আমার পিঠ চাপড়ে আদর করে বললেন, ঠাকুর বাবা, বড় বেঁচেছ। হ্যাঁ, বড় বাঁচা বেঁচেছ। এ বেটা মহিম ডাকাতের কাজ, বুঝলে? এত বড় দুর্দান্ত ডাকাত আর এ তল্লাটে নেই। এমন চতুর যে দারোগা, পুলিশ কেউ তাকে কোনোদিন ধরতে পারেনি। আচ্ছা ঠাকুর বাবা, তুমি এখন কোথায় যাবে? কোথায় যাব ফকির সাহেব? তাও তো আমি জানি না ফকির সাহেব, আমি জানি না। আমি কেঁদে ফেলেই বললাম, আরে কেন?
ঢাকা কিংবা বাড়ি? বাড়িতে বাড়িতে আমি কার কাছে যাব? আচ্ছা, তোমার মায়ের খবর কি কিছু পাও নাই? কেমন করে পাবো ফকির সাহেব? আচ্ছা, তোমাকে আর তোমার মাকে কি ডাকাতরা এই পথেই নিয়ে গিয়েছিল? তা বোধহয় নয়। কোন ঠিকানা তা বলতে পারো? আমি সেই অন্ধকার রাতের ঝড় বৃষ্টির মধ্যে যতটুকু দেখতে পেয়েছিলাম সবিস্তারে তাই বললাম। ব্রজবল্লভ বললেন, ফকির সাহেব, এত সব কথা জিজ্ঞাসা করছেন কেন? আরে ভাই, ফকির মানুষ, নানা জায়গায় যাই, ভিক্ষা করে খাই। জানো তো, এ অঞ্চলের পথ ঘাট সবই তো আমার জানা, নাকি? হ্যাঁ, তা তো হবেই, তা তো হবেই। আচ্ছা ফকির সাহেব, বলুন তো, এখন এই ছেলেটিকে কি করি? আমার বাড়িতেই রেখে দেব, নাকি ওই ঢাকায় উকিল বাবুর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব? ফকির সাহেব আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তাই তো ঠাকুর বাবা, কি করবে বলো তো? হ্যাঁ। আমি আবারও কেঁদে ফেললাম। ফকির সাহেব আমাকে তার কোলের কাছে টেনে নিয়ে আদর করে বললেন, চল বাচ্চা, চল আমার সঙ্গে ঢাকা। হ্যাঁ, আমি সেই দিকেই যাব। আদমপীরের দরগায় মানত আছে, তাই আমরা অনেক ফকির সেই দিকে একসঙ্গেই যাব। জানিস, ক্রোশ 2 দূরে আমাদের নৌকো আছে। কিরে, যাবি বাচ্চা আমার সঙ্গে? আমি চুপ করেই রইলাম। কি যে করব ভেবে কিছু ঠিকই করতে পারছিলাম না। ফকির সাহেব বলতে লাগলেন, কোনো ভয় নেই ঠাকুর বাবা, কোনো ভয় নেই, চ আমার সঙ্গে চ। আমি আবার এই ফকিরকে বেশ ভালো করে লক্ষ্য করে দেখছিলাম। লোকটাকে দেখে তো বেশ বলিষ্ঠ বলেই বোধ হচ্ছিল, আর তার কথাবার্তাও বেশ ভালোই লাগছিল। কিন্তু আবারও ভাবছিলাম, কি জানি আবার কোন বিপদে পড়ি। এই ফকির সাহেব যে ডাকাত নয় তাই বা কে জানে। ফকির সাহেব বললেন, ঠাকুর বাবা, তুমি ভাবছো একবার ডাকাতের পাল্লায় পড়ে বেঁচেছি? হ্যাঁ, আবার এই ফকির ডাকাতের পাল্লায় পড়ে না জানি কোন বিপাকে প্রাণ হারাই কি? হ্যাঁ, আরে ভয় নেই বাবা, ভয় নেই। এই রাজবল্লভ পাল, এও যে ডাকাত দলের কেউ একজন নয়, তাও তো তুমি জানো না। কি কেমন? হ্যাঁ। এ কথা বলে ফকির সাহেব হা হা করে অট্টহাসি করলেন। দোকানি ম্লান মুখে বললেন, ফকির সাহেব, এমন কথা বললেন কেন? হ্যাঁ। ফকির সাহেব এবার গম্ভীরভাবেই বললেন, ব্রজবল্লভ, ফকিরও তো ডাকাতি করে, আর পালজি, তোমরা দোকানি হয়ে তো ডাকাতি করো। মানুষকে যখন 2 আনার জিনিস বেচতে গিয়ে 4 পয়সা লাভ করো, তখন কি ডাকাতি করা হয় না? ফকির সাহেব, গৌড়ের কৃপায় এমন দুর্মতি আমার হয়নি। হ্যাঁ, আর জীবনে যেন কখনো না হয়, এই আশীর্বাদই আমায় করবেন। পালজি, দুর্ভিক্ষের সময় এই তোমরা মহাজনরা, গরিব দুঃখীরা যখন ভিক্ষে করে 2 মুঠো চাল পায় না, তখন তোমরা 4 টাকা দামে চাল কিনে যখন 20 টাকা দামে বিক্রি করো, তখন সেটা কীরকম হয় বলো তো? তবে সেটা কি চুরি না ডাকাতি না গলা কাটা? ঠিক কোনটা বলো তো পালজি? হ্যাঁ। এই বলেই পুনরায় ফকির সাহেব হো হো করে হাসতে লাগলেন। ফকির সাহেব কিন্তু আর একটা কথাও বললেন না। আমি ভেবে দেখলাম, এই ব্রজবল্লভী বা আমার কে? এই তো অল্প কয়েক ঘন্টা দেখা হয়েছে মাত্র, আর এই ফকির সাহেব ডাকাত হলেই বা আর কি ক্ষতি? আমার জীবনের পরিণাম যে কি হবে, কই এখন তো তা আমি জানি না। আমি বললাম, ফকির সাহেব, আমি আপনার সঙ্গে যাব। আমি ফকির সাহেবের সঙ্গেই চললাম। যাওয়ার সময় ব্রজবল্লভ পাল আমাকে প্রণাম করে 2 টাকা প্রণামী দিল। হাট থেকে বের হয়ে আমরা একটা বড় মাঠের মধ্যে পড়লাম। মাঠের পর মাঠ পার হয়ে অবশেষে একটা খালের পাড়ে আসলাম। খালটা বেশ চওড়াই, 2 ধারেই বাঁশের ঝাড়, আর বড় একটা বটগাছের নিচে একখানা বড় বজরা। বজরার পাশে আরো 3-4 খানা ছোট ছোট নৌকো। ফকির সাহেব যেই নৌকায় আসলেন, অমনি সঙ্গে সঙ্গে আরো কয়েকজন ফকির সেই নৌকোতে এসেই উঠল। নৌকা ছেড়ে দিল। বজরারই একটা ছোট্ট কুঠুরিতে ফকির সাহেব আমার থাকবার সুব্যবস্থা করে দিলেন। সেই ঘরে ছোট্ট একটা পরিষ্কার বিছানা। হ্যাঁ, আশ্চর্য বটে,
আমি সারা দিনের ক্লান্তি আর অবসাদের পর আসন্ন দেহে ঘুমিয়ে পড়লাম। কে জানতো এমন একটা বিপদের মুখে পড়তে হবে। বড় আশা করে নিখিলকে নিয়ে ঢাকা রওনা হয়েছিলাম। বড় আশা ছিল সদাশয় বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে আমার নিখিল মানুষের মতো মানুষ হবে, তার পিতার ধনসম্পত্তি আর কীর্তি বজায় রাখবে। কিন্তু হায় রে মানুষের আশা, পথে ঘটল কিনা এই নিদারুণ বিপদ। কোথায় রইলেন বাড়ুজ্জে মশাই, আর কোথায় আমার প্রাণের নিধি নিখিল? তাকে কিনা দস্যু ডাকাতেরা কেড়ে নিল। বাছা তো কোনোদিন আমাকে ছেড়ে থাকেনি, না জানি দস্যুরা তাকে এতক্ষণে... না না, সে কথা আমি ভাবতেও পারি না। আমার স্বামী বলতেন, কোনোদিন বিপদে পড়ে নিজেকে বিপন্ন মনে করো না এবং হাল ছাড়বে না। যিনি সুখ দুঃখে বিপদে সর্বদা আমাদেরকে রক্ষা করে আসছেন, তিনিই তোমাকে পথ দেখিয়ে দেবেন, আর তিনিই তোমাকে হাত ধরে বিপদের ভয়সংকুল পথ থেকে মুক্তও করে দেবেন। কাঁদলাম, প্রাণ ভরে কাঁদলাম, কিন্তু কাঁদতেই বা পারলাম কোথায়? আমার পালকের দুদিকের ডাকাতরা তরোয়াল খুলে চিৎকার করে বলছিল, এই চাচা, আমি তো এখনই তোর মুন্ডু কেটে ফেলবো। এরা এত অধম, এত নীচ যে নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করতেও জানে না। কি করব, আর কি বা আমার করবার সাধ্য আছে? মহিমের কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল এ যেন বড়ই পরিচিত স্বর, সে যেন আমার অচেনা অজানা নয়। তবু তাকে আমি চিনতে পারলাম না। এমনই আশ্চর্য। সেদিন প্রকৃতি বুঝি আমাদের প্রতি ভীষণভাবে বিরূপ হয়েছিল। কি দুর্যোগের রাত্রি, কি অন্ধকার, কি মুষলধারে বৃষ্টি। কর্কর শব্দে বাজ পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই ক্ষণিকের আলোতেই দেখা যাচ্ছে দিগন্ত প্রসারী মাঠ আর গ্রাম। মাঠগুলো এখন জলে ভরা, যেন মনে হচ্ছে সাগর, আর মাঝে মাঝে দূরে দূরে দ্বীপের মতো পল্লীগ্রামগুলো দেখা যাচ্ছিল। আর ভেকের সে কি অবিশ্রাম ধ্বনি, দুই দিকে বড় বড় বিল। আমি সারা রাত আর সারা দিন পালকির মধ্যেই আবদ্ধ ছিলাম। একটা দিঘির পাড়েই কেবল পালকি নামিয়ে আমাকে হাত মুখ ধোয়ার অবসর দিয়েছিল মাত্র, আর তখনও কিন্তু পাহারার কোনো ত্রুটি ছিল না। একইভাবে পরদিনও চলতে চলতে সন্ধ্যার আগেই আমার পালকি একটা নিবিড় বনের মধ্যে নামানো হলো। সেই বনের মধ্যে তখন গভীরভাবে অন্ধকার নেমে এসেছে। যেই স্থানে আমাকে নামানো হলো সেখানে কয়েকজন লোক দাঁড়িয়েছিল। তাদের ব্যবহার কিন্তু বেশ ভালোই লাগলো। আমাকে সকলেই প্রণাম করল। একজন ভদ্রলোক করজোরে বলল, মা ঠাকুরন, পথে আপনার অত্যন্ত ক্লেশ হয়েছে, কিন্তু কোনো উপায় তো ছিল না। আসুন, এইবার আসুন। দুজন লোক মশাল জ্বালল। মশালের আলোতেই দেখতে পেলাম সামনে একটা পরিখা বৃত্তাকারে বয়ে গেছে। পরিখাটা প্রায় 200-250 গজ তো প্রশস্ত হবেই। কালো জল ঢলঢল করছে। আমাকে একটা নৌকোতে করে পরিখার ওপারে নেওয়া হলো। দেখলাম পরিখাটা গভীর, আর পাড়ে ঘন বন ঘিরে আছে। আমি কিন্তু ওই লোকগুলোর নির্দেশ মতোই চলতে লাগলাম। প্রায় 1 মাইল হেঁটে আসার পর আবারও পরিখা পার হতে হলো। আবারও একটা বৃত্তাকার দ্বীপে আসলাম। এখানে আসবার পরই আগের লোকগুলো ফিরে চলে গেল। আর একদল লোক আমাকে প্রণাম করে অতি বিনীতভাবে পথ দেখিয়ে নিয়ে চলল। এইবার অল্প খানিকটা হাঁটার পরই চারদিকে বন জঙ্গল ঘেরা একটা জায়গাতে আসলাম। সেখানে এসে ওই লোকগুলো মৃদু স্বরে রেড়ে শব্দ করতেই আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনের একটা জায়গা থেকে যেন জাদু মন্ত্র বলে খানিকটা মাটি সরে গেল। তখনই দেখা গেল সেখান থেকে একটা প্রস্তর নির্মিত সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আগে আগে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল মশাল হাতে 4 জন লোক। আমি অবসন্ন দেহে অতি আস্তে আস্তেই চলতে লাগলাম, কারণ আমার শরীর আমি যেন আর বহনই করতে পারছিলাম না। এইভাবেই নামতে নামতে প্রায় 100 সিঁড়ি পার হয়ে একটা বিশাল প্রাঙ্গণে আসলাম। প্রাঙ্গণটার চারদিকে শ্রেণীবদ্ধ পাকা বাড়িঘর, কোনোটা বড় কোনোটা ছোট। এখানে মুক্ত আকাশের তলে
পাতালপুরীর এই প্রস্তর নির্মিত অট্টালিকাগুলো আমাকে বিস্ময়ে অভিভূত করছিল। ঘরে ঘরে আলো জ্বলছে। আমি প্রাঙ্গণের মধ্যে আসা মাত্রই একজন প্রাচীন মহিলা আমাকে এসে প্রণাম করে বলল, মা ঠাকুরন, আপনি আমার সঙ্গে চলুন। তখন সেই মহিলাটি আমাকে প্রাঙ্গণের পর প্রাঙ্গণ পার করিয়ে একটা বিরাট বাড়ির ভেতর নিয়ে গেল। বাড়িটা খুবই পুরনো, কিন্তু দেখলেই মনে হয় যে একসময় এই বাড়ির অধিকারী যিনি ছিলেন তিনি কোনো সম্ভ্রান্ত ধনী ব্যক্তিই ছিলেন। বাড়িটা চক মিলানো, বড় বড় সব ঘর, ঝাড়লণ্ঠন, দেওয়াল ঘড়ি আর সেকালকার বিখ্যাত মানুষদের আলোকচিত্র দিয়ে গৃহস্থালী সম্পূর্ণভাবে সজ্জিত। আমাকে সেই প্রাচীন মহিলা একটা দোতলার ঘরে নিয়ে গিয়ে বলল, মা ঠাকুরন, আপনার সব কাজের ভার আমার উপর। বিশ্রামের পর পাশে স্নানের ঘরে গিয়ে স্নান করুন। বামুন ঠাকুর রান্না বান্নার সব কিছু জোগাড় করে রেখেছেন। আমি দেখলাম ঘরের একপাশে একটা বৃহৎ পালঙ্ক, আর পালঙ্কে সুন্দর শয্যা। ঘরের মেঝেতে গালিচা পাতা, একপাশে মৃগচর্ম। দেখলাম পূজার আয়োজনও আছে। উজ্জ্বল দীপালোকে ঘর তখন একেবারে আলোকোজ্জ্বল ছিল। আমি মৃগচর্মের ওপর উপবেশন করলাম। সেই স্ত্রীলোকটি বলল, এই বিধবা ব্রাহ্মণ কন্যা, সৎ বংশজাত, আপনি অনায়াসে এর হাতে অন্ন গ্রহণ করতে পারেন। আমি নানা দিক চিন্তা করে শেষ পর্যন্ত রাজিই হলাম। হ্যাঁ, আমার শরীরে এমন শক্তি আর ছিল না যে হাত পা নেড়ে তখন কিছু আমি করতে পারি। আমি স্নান আর পূজা সেরে ঘরে আসতেই স্ত্রীলোকটি আমাকে বলল, মা, আপনি উঠুন, আপনার খাবার তৈরি। আমি খাবার আসনে এসে দেখলাম রূপার বাটিতে নানান রকমের ব্যঞ্জন, আর শ্বেত পাথরের তৈরি একটা বড় বাসনে মল্লিকা ফুলের মতো সুগন্ধযুক্ত ভাত বাড়া। এত শারীরিক ক্লান্তি আর অবসাদের মধ্যেও আমি পরম তৃপ্তির সঙ্গে এই অন্ন গ্রহণ করলাম। তারপর বিছানাতে গা দেওয়া মাত্রই কখন যে ঘুমিয়ে পড়লাম, তার আমি কিছুই বুঝতে পারিনি। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প গ্রাম বাংলার ডাকাত অবলম্বনে মহিম ডাকাত প্রথম পর্ব। এখনো পর্যন্ত গল্পটি আপনাদের কেমন লাগছে প্রত্যেকবারের মতো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আবারও বলবো, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে গল্পের পরবর্তী অংশের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।